আজকে নেটসেট এবং এসএলএসটির গ্রুপের প্রথম যে ক্লাস ধরে আমাদের প্রথম গ্রুপের ক্লাস শুরু হতে চলেছে নেটসেট এবং এসএলএসটির। আজকের ক্লাসের আমাদের আলোচনার যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি। আমি এই ক্লাসটা এই কারণেই রেখেছি এবং এই কারণেই সবার জন্য রেখেছি, সেটা হচ্ছে এটাই যে আজকের এই ক্লাসটা করলে সমগ্র ভারতীয় দর্শন সম্পর্কে তোমাদের একটা সুন্দরভাবে একটা ধারণা তৈরি হবে, একটা ধারণা ক্লিয়ার হবে। এবং এই কারণেই আজকের ক্লাসটার আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি। ভারতীয় দর্শনের সূত্রপাত কোথা থেকে, আমরা পুরো বিষয়টাকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি পিডিএফটাও তোমাদের সামনে রাখলাম, কিন্তু টোটাল পিডিএফ দেখে আমি একদম লাইন ধরে 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 বলবো না, তাহলে আমি আজকের ক্লাসটা শেষ করতে পারবো না। আমি আলোচনা করব, তা আমার আলোচনার পরে তোমরা যদি সবাই পিডিএফটা সামনে রাখো, তোমাদের কিন্তু পুরো কনসেপ্টটা আজকের ক্লাসে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের আমাদের বিষয়বস্তু, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি। প্রথমেই যেটা আমি বলবো, দেখো, ভারতীয় দর্শন প্রথমে, পরে তো আমি আসবোই যে দর্শন এবং ফিলোসফি শব্দটার যে মানে যে আলাদা, সেটা নিয়ে পরে আলোচনা করব। প্রথমে পুরো বিষয়টা একটা একটা গল্পের মতো করে পুরো বিষয়টাকে আজকে একটুখানি বোঝার চেষ্টা করো। দেখো, ভারতীয় দর্শন এই কথাটা যখন আমরা বলি ইন্ডিয়ান ফিলোসফি, তখন এই কথাটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হয় আধ্যাত্মিক দর্শন হিসেবে। আধ্যাত্মিক দর্শন, কারণ ভারতীয় দর্শনের মধ্যে আমরা যে স্পিরিচুয়ালিটি দেখতে পাই বা যে ধরনের আধ্যাত্মিকতা দেখতে পাই, হ্যাঁ, আমরা আমরা কিন্তু মানে ওয়েস্টার্ন ফিলোসফিতে বা পাশ্চাত্য দর্শনে এই ধরনের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা আমরা কিন্তু পাশ্চাত্য দর্শনে দেখতে পাই না। হ্যাঁ, সমগ্র ভারতীয় দার্শনিক সম্প্রদায়কে তুমি যদি পর্যালোচনা করে দেখো, তার মধ্যে 90% দর্শন সম্প্রদায়, তাদের মধ্যে কিন্তু অধ্যাত্মবাদ যেটা আছে বা স্পিরিচুয়ালিটি, সেটা কিন্তু স্পিরিচুয়ালিটি একদম পরিপূর্ণভাবে সেই স্পিরিচুয়ালিটি রয়েছে। ইনক্লুডিং তুমি যদি নাস্তিক সম্প্রদায়, জৈন এবং বৌদ্ধ দর্শনের ক্ষেত্রেও আসো, তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের দর্শনের মধ্যে প্রচন্ডভাবে কিন্তু একটা স্পিরিচুয়ালিটি রয়েছে। সুতরাং একটা দর্শনকে তুমি খেয়াল করে দেখবে যে একটা দর্শনকে, শুধুমাত্র চার্বাক দর্শনকে যদি আমরা বাদ দিই, চার্বাক দর্শনের মধ্যে আমরা মেটেরিয়ালিস্টিক ফিলোসফি দেখতে পাই, আমরা বস্তুতান্ত্রিক জড়বাদী দর্শন একটা দেখতে পাই, একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাই। হুম। কার সাথে প্রতিদ্বন্দ্বিতা? চার্বাক দর্শনের প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাই সেই তথাকথিত যারা আস্তিক দর্শন সম্প্রদায়, তাদের সঙ্গে কিন্তু আমরা বহু কাল ধরে, বহুদিন ধরে, সেই প্রাচীন কাল থেকে কিন্তু চার্বাক দর্শনের একটা শত্রুতা বা চার্বাক দর্শনের একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাই। কিন্তু আজও অবধি কিন্তু ভেবে দেখো যে চার্বাক দর্শনের কোনো রকম কোনো গ্রন্থ খুঁজে পাওয়া যায় না। জানি না চার্বাক দর্শনের গ্রন্থগুলোর কি হয়েছে, কারণ যারা আস্তিক সম্প্রদায় তারা কি চার্বাক দর্শনের গ্রন্থগুলোকে নিজেদের দর্শনকে প্রতিষ্ঠা করার জন্য তারা চার্বাক দর্শনের গ্রন্থকে পুড়িয়ে দিয়েছে কিনা, এই নিয়েও কিন্তু প্রচুর পরিমাণে মতানৈক্য আছে। মানে প্রশ্ন হচ্ছে, এটা এমন একটা দর্শন সম্প্রদায়, আজও যারা নিজস্ব মহিমায় নিজের অবস্থানে যারা শক্ত করে দাঁড়িয়ে আছে বা নিজের অবস্থানে যারা উজ্জ্বল, অদ্ভুতভাবে তাদের কোনো গ্রন্থ কেন খুঁজে পাওয়া যায় না, এই নিয়ে কিন্তু প্রচুর আলোচনা সমালোচনা রয়েছে। কারণ চার্বাক দর্শনই বেসিক্যালি কিন্তু অন্যান্য আস্তিক দর্শন থেকে তারা কিন্তু একটা বিরোধী মত সবসময় কিন্তু মানে পোষণ করেছে। ভারতীয় দর্শনের মধ্যে যে স্পিরিচুয়ালিটি বা ভারতীয় দর্শনের মধ্যে যে আধ্যাত্মিকতা, হ্যাঁ, সেই আধ্যাত্মিকতার পাশে, মানে অদ্ভুত ব্যাপার, অত্যন্ত জোরালোভাবে কিন্তু ভারতীয় দর্শনে আধ্যাত্মিকতা প্রতিষ্ঠিত। সেই আধ্যাত্মিকতার পাশে এখনো যে চার্বাকরা নিজেদের মানে মানে অবস্থানে তারা যে অনড় হয়ে আছে, তারা যে আজও নিজেদের অবস্থানে স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে, হ্যাঁ, এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় না। ঠিক আছে? অনেক ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। তার কারণই হচ্ছে অন্যান্য ভারতীয় দার্শনিকরা, ইনক্লুডিং ন্যায় বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত, যারা তথাকথিত আস্তিক, যদিও আজকের ক্লাসে আমি আলোচনা করব যে আস্তিক এবং নাস্তিকের মধ্যে ডিফারেন্সেসটা কোথায়, সেটা আমি আলোচনা পরে করছি। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে, হ্যাঁ, মানে যারা আস্তিক দার্শনিকরা শুধুমাত্র নিজেদের মতকে প্রতিষ্ঠা করার জন্য তারা অপোনেন্টের মুখে কোনো একটা কথা বসিয়ে দিয়েছে। এটাও কিন্তু দেখা যাচ্ছে, এটা যে নিজেদের মতকে প্রতিষ্ঠা করার জন্য তারা নিজেদের মতবাদকে সাজাতে গিয়ে অপোনেন্ট হয়তো সেই কথাটা বলেইনি,
ঠিক আছে, তার প্রতিদ্বন্দ্বী যারা বা চার্বাকরা যারা, তারা হয়তো এইরকম কথা কোনো কিছু বলেনি। তারা মানে আস্তিক দার্শনিকরা শুধুমাত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য তারা অপোনেন্টের মুখে অনেক কিছু বসিয়ে দিয়েছে, নিজেদের কথা বসিয়ে দিয়েছে, প্রতিপক্ষের কাছে নিজেদের সম্ভাব্য আপত্তি, মানে তারা যখন নিজেদের বক্তব্যকে তারা যখন যুক্তি সহকারে প্রতিষ্ঠা করছে, তারা কি করছে, তারা অপোনেন্ট কি কি সম্ভাব্য আপত্তি উত্থাপন করতে পারে তাদের বিরুদ্ধে, সেই সম্ভাব্য আপত্তিগুলোও তারা কিন্তু প্রতিদ্বন্দ্বীদের মুখে তারা কিন্তু বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে তারা কি করেছে, আগেভাগেই যুক্তিতর্কের মাধ্যমে নিজেদের যুক্তিকে প্রতিষ্ঠা করে দিচ্ছে। হয়তো প্রতিদ্বন্দ্বী যারা, তারা এই কথাটা বলেইনি, কিন্তু যারা তথাকথিত তখনকার সময়ের আস্তিক সম্প্রদায়, তারা নিজেদের বক্তব্যকে যুক্তিসঙ্গতভাবে প্রতিষ্ঠা করার জন্য তারা পূর্বপক্ষ, আমরা জানি ভারতীয় দর্শন সম্প্রদায় কিভাবে আলোচনা করেছে পুরো বিষয়টাকে, যুক্তিগ্রাহ্যভাবে আলোচনা করেছে। পূর্বপক্ষ উত্তরপক্ষ প্রতিদ্বন্দ্বীর বক্তব্যকে আগে প্রতিষ্ঠা করেছে, তারপর তাদের বক্তব্যকে যুক্তিসঙ্গতভাবে খণ্ডন করেছে, এবং খণ্ডন করার পর তারপর নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করছে। আস্তিক সম্প্রদায়রা তাই করেছে। এবং এই কারণে কিন্তু সমগ্র ভারতীয় দর্শন আলোচনা করতে গিয়ে আমরা এটা দেখি, সবার প্রথমে চারবাক দর্শনকে পড়ানো হয়। কেন? কেন সবার আগে চারবাক দর্শনকে পড়ানো হয়? সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু চারবাক দর্শন প্রথমে নয়, প্রথমে এসছে আস্তিক দার্শনিকরা, তারপরে এসছে নাস্তিক দার্শনিকরা বেদের পরবর্তীকালে। ক্লিয়ার? তো কেন চারবাক দর্শনকে প্রথমে পড়ানো হয়? তার কারণ চারবাক দর্শনকে তারা প্রতিদ্বন্দ্বী বলে মনে করে ভারতীয় দার্শনিকরা বা তথাকথিত সেই সময়ের আস্তিক দার্শনিকরা। দেখো, জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন, তারাও কিন্তু নাস্তিক। হ্যাঁ, জৈন দর্শন বৌদ্ধ দর্শন তারাও কিন্তু নাস্তিক, কিন্তু তাদের নাস্তিকতার মধ্যেও কিন্তু একটা স্পিরিচুয়ালিটি আছে, যে স্পিরিচুয়ালিটি বা যে আধ্যাত্মিকতা, হ্যাঁ, তা আমরা কিন্তু চারবাক দর্শনের ক্ষেত্রে কোনোভাবেই দেখতে পাই না। এবং এই কারণে সমগ্র ভারতীয় দার্শনিকরা কি করেছে, চারবাকদের পূর্বপক্ষ হিসাবে প্রতিস্থাপন করে দিয়েছে। পূর্বপক্ষ হিসাবে প্রতিস্থাপন করে চার্বাকরা হয়তো এমন কিছু বলেও নি, সেই বক্তব্যগুলোকেও চার্বাকদের মুখে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে যুক্তি সহকারে আগে সেই বক্তব্যগুলোকে খণ্ডন করে দিয়েছে। খণ্ডন করে দিয়ে তারপর কিন্তু তারা নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে উদ্যত হয়েছে। মানে এইরকম একটা দুপক্ষের দ্বন্দ্বময় যুক্তি, পাল্টা যুক্তি, হ্যাঁ, এই নিয়েই কিন্তু ভারতীয় দর্শন, এই যে বলছে তত্তর করে এগিয়ে গেছে, তরতর করে ভারতীয় দর্শন একটা সমৃদ্ধ জায়গায় এগিয়ে গেছে। এবং কোনো অজ্ঞাত কারণে, আবারও বলছি, কোনো অজ্ঞাত কারণে চার্বাক দর্শনের যে নিজেদের যে অবস্থানটা, নিজেদের যে জায়গাটা, এবং প্রকৃতই চার্বাক দর্শন নিজেরা কি বলেছে, আমরা কিন্তু সেগুলো কোনোটাই জানতে পারি না। সেই সমস্ত কিছু কিন্তু একটা রহস্যজনক অন্ধকারে মানে নিমজ্জিত হয়ে গেছে। চার্বাকদের নিজস্ব যে রচনা, দুর্ভাগ্যক্রমে সেগুলো সবগুলো বিলুপ্ত। তুমি চার্বাকদের কোনো নিজস্ব গ্রন্থ তুমি পাবে না। হতে পারে যথোচিত সংরক্ষণের অভাবে সেই গ্রন্থগুলো নষ্ট হয়ে গেছে। আবার এটাও হতে পারে যে চার্বাকদের যারা সেই সময় ব্রাহ্মণ্য সমাজ, যারা চার্বাকদের প্রতিদ্বন্দ্বী ছিল, বলা যেতে পারে যে ক্ষমতাবান প্রতিপক্ষ, তারা দুরভিসন্ধি, তাদের দুরভিসন্ধির জন্য তাদের এই পুস্তকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য চার্বাক দর্শন সম্পর্কে প্রকৃতপক্ষে আমরা কিছুই জানতে পারি না। যা জানি সবটাই আমরা আস্তিক দর্শনের মুখ থেকে জানি, কিন্তু চার্বাকদের মুখ থেকে কিন্তু আমরা কোনোটাই কিন্তু জানতে পারি না। কিন্তু তবুও এত লড়াই করার পরেও বলতে পারি যে চার্বাক দর্শন নিজস্ব মহিমায় আজও কিন্তু সমুজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে। যখনই কখনো কোনো ভারতীয় দর্শনের বই পড়তে যাও, প্রথমেই সেখানে চার্বাক দর্শনের মত পড়ানো হয়। কিন্তু প্রকৃতপক্ষেই চার্বাক দর্শনের যে মতটা পড়ানো হয়, সেটা আদৌ চার্বাকরা বলেছে কিনা, এই নিয়ে কিন্তু তোমার একটা মানে জায়গা তৈরি হয়েছে, মানে লড়াই করার জায়গা বা সমালোচনার জায়গা তৈরি হয়েছে। এবং প্রচুর আমাদের বর্তমানের যারা ফিলোসফির যারা ছাত্রছাত্রীরা, তারা কিন্তু চার্বাক দর্শনের ওপরে তারা স্পেশালি কাজ করছে, পিএইচডি রিসার্চ ওয়ার্কের কাজ করছে। হ্যাঁ, তারা এটা দেখানোর চেষ্টা করেছে যে আদপেও আমাদের যা পড়ানো হয় সেটা আদপেও চার্বাকরা বলেননি। চার্বাকদের বক্তব্যটাই আলাদা ছিল। চার্বাকরা তথাকথিত সেই সময়ের বেদের বিরুদ্ধে বা ব্রাহ্মণ্য সমাজের যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদ করেছিলেন তারা, এবং সেই অত্যাচারের প্রতিবাদ করার জন্য তারা একঘরে হয়ে গেছিলেন, এবং তাদেরকে একঘরে করে দেওয়া হয়েছিল এই সম্প্রদায়কে।
চার্বাক নামক সম্প্রদায়কে। ঠিক আছে, যদিও এই নিয়ে তুমুল মতবিরোধ আছে। হ্যাঁ, আমরা এই জায়গাটা কেন শুরু করলাম, যে এই জায়গাটা শুরু করলাম এই কারণে, এই যে ভারতীয় দর্শন যে এগিয়ে চলেছে, বলতে পারো এই পূর্ব পক্ষ এবং এই উত্তর পক্ষের যে লড়াই, হ্যাঁ, যুযুধান দুপক্ষের যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু ভারতীয় দর্শন ক্রমাগত এগিয়ে চলেছে। যদিও ভারতীয় দর্শন বিপুলভাবে কিন্তু অধ্যাত্মবাদে পরিপূর্ণ, ভারতীয় দর্শনের মধ্যে যে স্পিরিচুয়ালিটি আমরা দেখতে পাই, হ্যাঁ, চার্বাককে তুমি বাদই দাও, কিন্তু আদার্স ভারতীয় দর্শন সম্প্রদায়ের ক্ষেত্রে যে আসো যদি, তার মধ্যে যে স্পিরিচুয়ালিটি দেখতে পাই, সেই স্পিরিচুয়ালিটি আমরা কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফিতে দেখতে পাই না। তবুও এই কথাটা কিন্তু আমরা ভারতীয় দর্শনের সূত্রপাত প্রসঙ্গেই আমরা এটা আলোচনা করতে পারি যে ফিলোসফি শব্দটাই কিন্তু ভারতবর্ষে দর্শন হিসাবে পরিচিত। যাকে আমরা ইংরেজিতে ফিলোসফি বলি, বাংলায় তাকেই কিন্তু আমরা দর্শন বলি, যদিও সমার্থক নয়। বা এই দুটো শব্দের যে উৎস, হ্যাঁ, সেই উৎস বা আক্ষরিক অর্থ যেখান থেকে বলা হয়, এদের উৎসও কিন্তু এক নয়। এবং এই দুটো শব্দ কিন্তু কখনোই সমার্থক নয়। কিন্তু তবুও আমরা ছাত্রছাত্রীরা কিন্তু ফিলোসফি এবং দর্শন, এই দুটো শব্দকে কিন্তু আমরা সমার্থক হিসাবেই মনে করি। আমরা জানি, এটা আমরা সব জানা জিনিসই আমি তোমাদেরকে একবার করে মনে করাচ্ছি। যে দেখো, ফিলোসফি শব্দটার যেটা ব্যুৎপত্তিগত অর্থ, হ্যাঁ, একটা তো তোমরা এটা জানো, ফিলোস প্লাস সোফিয়া, এই দুটো শব্দ একত্রিত হয়ে, দুটো গ্রিক শব্দ একত্রিত হয়েই কিন্তু ফিলোসফি শব্দটার জন্ম। এবার ফিলোসফি শব্দটার মানে হচ্ছে লাভ অফ উইজডম, বা তুমি বলতে পারো যে জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা লাভ অফ উইজডম। হ্যাঁ, কিন্তু ভারতীয় দর্শনের যে বক্তব্য, সেই ভারতীয় দর্শনের বক্তব্য কিন্তু এই ফিলোসফি শব্দটার থেকে অনেকাংশে আলাদা। কারণ ভারতীয় দর্শনের যেটা বিষয়বস্তু, সেই ভারতীয় দর্শনের বিষয়বস্তু কিন্তু তোমার সত্যের উপলব্ধি বা তত্ত্বের উপলব্ধি, আত্মাকে দর্শন করা, সত্যকে উপলব্ধি করা। এটাই কিন্তু ভারতীয় দর্শনের স্পিরিচুয়ালিটি, এটাই কিন্তু দর্শন শব্দটার মানে। দেখো, আমরা যখন সাধারণ সেন্সে দর্শন শব্দটাকে ব্যবহার করি, দর্শন কথাটার মানে কি দাঁড়ায়? দর্শন কথাটার মানে দাঁড়ায় হচ্ছে এটা, যে দেখা বা কোনো কিছুকে প্রত্যক্ষ করা। আমরা সবাই এটা জানি যে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয়ের যোগে, আমরা এটা সবাই জানি যে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে কিন্তু দর্শন শব্দটা নিষ্পন্ন হয়েছে। মানে দর্শন শব্দটার বেসিক্যালি মানে হচ্ছে এটা, হ্যাঁ, যার মানে যাকে দেখা যায়, তাকেই তাকেই আমরা বলি যে তাকেই আমরা দর্শন করেছি। কিন্তু দর্শন যখন আমরা ফিলোসফিক্যাল অর্থে, আমরা যখন দর্শন শব্দটাকে ব্যবহার করি, এই রকম তথাকথিত দেখা, কোনো কিছুকে দেখা, যার দ্বারা দেখা যায়, এটাকে কিন্তু আমরা দর্শন শব্দের মানে হিসাবে ধরি না। ঠিক আছে, তখন দর্শন শব্দটাকে আমরা কি অর্থে ব্যবহার করি? দর্শন শব্দটাকে তখন আমরা ব্যুৎপত্তিগত অর্থে বা দেখা অর্থে কখনোই ব্যবহার করি না। তখন আমরা দর্শন শব্দটাকে পারিভাষিক অর্থে গ্রহণ করি। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে দেখা, দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে দর্শন শব্দটি নিষ্পন্ন হয়েছে। কিন্তু দর্শন শব্দটাকে আমরা যখন ব্যবহার করছি, দর্শন শব্দটাকে কিন্তু আমরা ব্যুৎপত্তিগত অর্থে আর ব্যবহার করছি না। তাহলে দর্শন শব্দটাকে কোন অর্থে ব্যবহার করছি? দর্শন শব্দটাকে আমরা পারিভাষিক অর্থে ব্যবহার করছি। এবং এই পারিভাষিক অর্থে দর্শন মানে কি? দর্শন মানে হচ্ছে জগৎ এবং জীবনের সম্যক উপলব্ধি, সত্যকে উপলব্ধি করা। হ্যাঁ, থার্ড আই, তৃতীয় নেত্র আমরা বলি না, অনেক কিছু দুটো চোখে দেখা যায় না, দুটো চোখের বাইরেও অনেক কিছু ঘটে চলেছে, সেই সত্যটাকে দেখা, সেই সত্যটাকে উপলব্ধি করা, তত্ত্বকে উপলব্ধি করা, তার স্বরূপকে উপলব্ধি করা, সত্যের সাক্ষাৎ উপলব্ধি উপলব্ধি করা, দ্যাট ইজ কল্ড দর্শন। এটাকেই কিন্তু বলা হচ্ছে দর্শন। তার মানে যিনি সত্য এবং তত্ত্বকে নিজের জীবনে উপলব্ধি করেছেন, হ্যাঁ, সবাই কিন্তু উপলব্ধি করতে পারে না, যিনি তার জীবনে সত্যকে উপলব্ধি করেছেন, হ্যাঁ, বা সত্যের স্বরূপকে উপলব্ধি করেছেন, তাকেই কিন্তু আমরা বেদে সত্যদ্রষ্টা ঋষি হিসাবে জানছি। যারা এই তথাকথিত বৈচিত্র্যময় জগতের মধ্যে থেকেও, এই বিভিন্নতার মধ্যে থেকেও যারা প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারছেন, তারাই হচ্ছেন কিন্তু সত্যদ্রষ্টা ঋষি, তারাই হচ্ছেন তত্ত্বজ্ঞানী দার্শনিক।
এবং এটাই হচ্ছে আমাদের ভারতীয় দর্শনের দার্শনিক দৃষ্টিভঙ্গি। দেখো, ফিলোসফি শব্দটার মানে যেখানে হচ্ছে লাভ অফ উইজডম বা জ্ঞানের প্রতি অনুরাগ, এটাও এক প্রকার বলতে পারো সত্যকে জানা, এটার মানেও কিন্তু তাই দাঁড়ায় আখেরে, সত্যকে জানা বা জ্ঞানের প্রতি অনুরাগ। জ্ঞানকে, দেখো, ওয়েস্টার্ন ফিলোসফিতে তো জ্ঞানকে সবসময় বিশ্বাসের থেকে আলাদা করা হয়েছে। জ্ঞান মানে কি, যেটা সত্য সেটাই হচ্ছে জ্ঞানে পর্যবসিত হয়, সেটাও তো প্লেটো নিজেই বলেছেন। তার মানে জ্ঞানের প্রতি অনুরাগ কথাটার মানেও কিন্তু আখেরে এটাই দেখা যাচ্ছে যে সত্যের প্রতি অনুরাগ, সত্যকে জানার চেষ্টা। ক্লিয়ার? সুতরাং যতই এটা বলা হোক না কেন যে ইন্ডিয়ান ফিলোসফি দর্শনের সঙ্গে ওয়েস্টার্ন ফিলোসফির পার্থক্য আছে, ফিলোসফি শব্দটার সঙ্গে দর্শন শব্দটার পার্থক্য আছে, কিন্তু আমি তোমাদের এখানে একটা কথা বলবো, আখেরে যদি তুমি দেখো, ইন্ডিয়ান ফিলোসফি এবং ওয়েস্টার্ন ফিলোসফিকে তুমি যদি একসাথে পড়তে যাও, তখন তুমি দেখবে যে ফিলোসফি এবং দর্শন শব্দটার মধ্যে কিন্তু সেই রকম ভাবে কোনো পার্থক্য কিন্তু নেই। তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে এটা, যে যেখানে আমি তোমাদের এটা বোঝাতে চাইছি যে ফিলোসফির মানে যে জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞান মানেই তো সত্য, জ্ঞান মানেই তো ট্রুথ, ট্রুথের প্রতি অনুরাগ, সত্যকে জানার চেষ্টা, এবং সেটাই তো দর্শন শব্দের মানে। দর্শন শব্দের মানেও তো তাই, সত্যকে দেখা, সত্যের স্বরূপকে উপলব্ধি করা, অর্থাৎ সত্যের সাক্ষাৎ উপলব্ধি। এবং এটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি ফিলোসফি এবং দর্শন শব্দটার আসল মানে। দেখো, আমাদের নর্মাল বাংলা বইগুলোতে তুমি দেখবে সবসময় লেখা থাকে যে দর্শন শব্দের সঙ্গে ফিলোসফি শব্দটার একটা ডিফারেন্সেস রয়েছে, কিন্তু আলটিমেটলি আমি যখন ইন্ডিয়ান ফিলোসফিও পড়েছি বা ওয়েস্টার্ন ফিলোসফিও পড়েছি, আমি দেখেছি যে বেসিক্যালি কিন্তু এর মধ্যে কোনো পার্থক্য সেই রকম ভাবে আমি কিন্তু খুঁজে পাইনি। তার কারণই হচ্ছে যে ওয়েস্টার্ন ফিলোসফিতে জ্ঞান মানেই তো সত্য, জ্ঞান তো বিশ্বাস নয়, বিশ্বাস মিথ্যা হতে পারে, বিশ্বাস সত্য হতে পারে, কিন্তু জ্ঞান কিন্তু কখনো মিথ্যা হতে পারে পারে না। যেটা জ্ঞানে পর্যবসিত হয়, জ্ঞান কখনো কিন্তু মিথ্যা হয় না, জ্ঞান হচ্ছে অবজেক্টিভ হয়। যাই হোক, তাহলে আমরা যেটা এখান থেকে বুঝলাম বা এই স্ট্যান্ডার্ডটা থেকে বুঝলাম, স্ট্যান্ডার্ডটা থেকে এটাই বুঝলাম যে ফিলোসফি বা দর্শন এর মানেই হচ্ছে কিন্তু তোমার জ্ঞানের প্রতি অনুরাগ, সত্যের প্রতি অনুরাগ, সত্যকে দেখা, সত্যের স্বরূপকে উপলব্ধি করা, সত্যের সাক্ষাৎ উপলব্ধি। হ্যাঁ, তার মানে দর্শনের জিজ্ঞাসাই হচ্ছে এটা। মানে তোমাকে যদি কেউ বলে যে দর্শনে তাহলে কি পড়ানো হয়, তোমরা অনেকে বলে না যে মানে দর্শন পাগলের সাবজেক্ট, দর্শনে দর্শন পড়ে কি হয়, এগুলো তো বলে। তখন তুমি বলবে যে দর্শনের জিজ্ঞাস্য বিষয়বস্তুই হচ্ছে মানুষের স্বরূপের জিজ্ঞাসা, মানব জীবনের পরম লক্ষ্যের জিজ্ঞাসা, জগৎ সৃষ্টির আদি রহস্যের জিজ্ঞাসা। হ্যাঁ, সত্যকে জানার যে চেষ্টা, সত্যকে উপলব্ধি করার যে চেষ্টা, হ্যাঁ, সেগুলো, তাকেই কিন্তু বলা হচ্ছে আমাদের দর্শন। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করা, আমি কে? হ্যাঁ, আমার মধ্যে এত বৈচিত্র্য আছে, আমার মধ্যে এত পার্থক্য আছে, তার মধ্যেও আমি কে, তার প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা, আত্মাকে উপলব্ধি করা, সেটাই হচ্ছে কিন্তু তোমার, তাকেই কিন্তু ভারতীয় দর্শনে, তাকেই কিন্তু দর্শন বলা হচ্ছে। আমি তাহলে এখন অব্দি যেটা আলোচনা করলাম এই পার্সপেক্টিভে, আমি চার্বাকদের পোর্শনটাকে যদি বাদই দিই বা অন্যান্য ভারতীয় দর্শনের পোর্শনটাকে যদি বাদই দিই, তাহলে আমি এটাই বললাম যে দর্শন এবং ফিলোসফি শব্দটার মানেই হচ্ছে এটা জ্ঞানের প্রতি অনুরাগ বা সত্যের অনুসন্ধান, সত্যকে উপলব্ধি করা, এটাই হচ্ছে কিন্তু দর্শন শব্দটার মানে। এবার প্রথম পার্টে যে বিষয়টা আলোচনা করলাম, সেটা এখানে এটা দেখলাম যে ভারতীয় দর্শনের যতটা ক্রমবিকাশ হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে ক্রমবিকাশ, এই ক্রমবিকাশে সবসময় আমরা দুটো বিপরীত ধারাকে আমরা লক্ষ্য করেছি। দুটো বিপরীত ধারায় কিন্তু ভারতীয় দার্শনিকদের যে চিন্তা ভাবনা, দুটো বিপরীত ধারায় বয়ে গেছে। এবং এই দুটো বিপরীত ধারা কি? এই দুটো বিপরীত ধারা হচ্ছে, একটা হচ্ছে আস্তিক ধারা বা আস্তিক পন্থী, এবং আরেকটা হচ্ছে নাস্তিক পন্থী। দুটো পন্থা আমরা ভারতীয় দর্শনে দেখতে পেয়েছি। এইবার বহু প্রচলিত, তুমি যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করো, হ্যাঁ, যে কাকে আস্তিক বলা হয় এবং কাকে নাস্তিক বলা হয়, খুব সহজে সাধারণ মানুষরা এটা বলে দেবে যে প্রচলিত অর্থে যে যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা হচ্ছে আস্তিক, তার মানে তুমি ঈশ্বরে বিশ্বাস করো না, তার মানে তুমি নাস্তিক। বর্তমানে প্রচলিত অর্থে কিন্তু যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তাদেরকে আস্তিক বলা হয়, এবং যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না তাদেরকে নাস্তিক বলা হয়, তথাকথিত প্রচলিত অর্থে। কিন্তু আমাদের দর্শনে কি বলা হচ্ছে, হঠাৎ করে কোথা থেকে এই নাস্তিক এবং আস্তিক এই দুটো শব্দের উৎপত্তি হলো, সেটা কিন্তু তোমাদের বোঝাটা ভীষণ জরুরি। কারণ আমরা যেটা প্রচলিত অর্থে যেভাবে আমরা আস্তিক নাস্তিক শব্দটাকে ব্যবহার করি, ভারতীয় দর্শনে কিন্তু সেই অর্থে আস্তিক নাস্তিক শব্দগুলোকে ব্যবহার করাই হয় না।
এবং প্রসঙ্গক্রমে এটা উল্লেখযোগ্য যে প্রথম কবে কোন গ্রন্থে প্রথম এরকম আস্তিক নাস্তিক শব্দ দুটোর প্রকাশ পেল, তার আগে আস্তিক নাস্তিক বলে কিছুই ছিল না। হ্যাঁ, এটা কিন্তু জানাটা খুব জরুরি। এই জন্য থার্ড পার্টে আমরা কিন্তু 2.0-তে আস্তিক এবং নাস্তিকদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা কিন্তু বোঝার চেষ্টা করব। প্রথমেই এটা বলবো যে আস্তিক এবং নাস্তিক প্রসঙ্গে প্রাচীন ভারতীয় ব্যাকরণের সবচেয়ে বিখ্যাত গ্রন্থ পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ যেটা আছে, অষ্টাধ্যায়ীর সংশ্লিষ্ট ব্যাকরণ সূত্রে কিন্তু উল্লেখ করা যেতে পারে। মানে প্রথম আমরা এই আস্তিক এবং নাস্তিক শব্দ দুটো আমরা পাণিনির অষ্টাধ্যায়ী যে সংশ্লিষ্ট যে ব্যাকরণ সূত্র গ্রন্থটা আছে, প্রথম কিন্তু সেই জায়গাতে আমরা আস্তিক এবং নাস্তিক এই দুটো শব্দ প্রথম কিন্তু আমরা দেখতে পাই। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে পাণিনির এই ব্যাকরণের যে গ্রন্থটি, অষ্টাধ্যায়ী যে গ্রন্থটি, এই গ্রন্থটি কবে রচনা হয়েছিল, হ্যাঁ, তার টাইম ফ্রেম কবে, বলতে পারো এই নিয়ে অনেক দ্বিমত আছে। ঠিক আছে, এই নিয়ে দ্বিমত আছে। তবুও কিন্তু মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় যে পাণিনির এই গ্রন্থটা খ্রিস্টপূর্ব 600 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এই গ্রন্থটা রচনা হয়েছে। খেয়াল করো, যারা আমার পুরনো স্টুডেন্ট তারা বুঝতে পারবে, টাইম ফ্রেমটাকে তোমরা ক্যালকুলেট করার চেষ্টা করো। যীশু খ্রিস্টের জন্মের 600 থেকে 400 বছরের মধ্যে পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ সেই সময় রচনা হয়েছে, এবং এই গ্রন্থের মধ্যে প্রথম কিন্তু পাণিনি তার ব্যাকরণ সূত্রে অস্তি নাস্তি দিষ্টং মতি এর মাধ্যমে কিন্তু প্রথম তিনি দুটো বিপরীত মত গোষ্ঠীর তিনি কিন্তু উদ্ধৃতি টেনেছেন। তার উদ্ধৃতির মধ্যে পাণিনির ব্যাকরণ সূত্রে আমরা প্রথম এরকম একটা টার্ম দেখতে পাই, এরকম একটা শ্লোক দেখতে পাই, অস্তি নাস্তি দিষ্টং মতি। হ্যাঁ, এবং সেখানে এই প্রসঙ্গেই তার সূত্র এই গ্রন্থটাতে লেখা আছে, এই সূত্রানুসারে দিষ্টং পরলোকা অস্তি। মানে পাণিনির ব্যাকরণে এটা বলা হচ্ছে যে যারা পরলোককে স্বীকার করছেন, এই ধরনের বুদ্ধি বিশিষ্ট ব্যক্তিকে তিনি আস্তিক বলছেন। যারা পরলোক মানছেন, খেয়াল করে দেখো, হ্যাঁ, আমরা তো এটা নিয়ে দ্বিমত আছে আমাদের মধ্যে যে কাকে আস্তিক বলবো কাকে নাস্তিক বলবো। পাণিনি যখন তার অষ্টাধ্যায়ী ব্যাকরণ সূত্রে প্রথম তিনি এই শব্দটা ব্যবহার করছেন, আস্তিক এবং নাস্তিক শব্দটা ব্যবহার করছেন, তার গ্রন্থটিতে দেখা যাচ্ছে তিনি বলছেন কোটান কোট দিষ্টং পরলোকা অস্তি, অর্থাৎ পরলোক আছে এইরূপ বুদ্ধি বিশিষ্ট ব্যক্তিকে তিনি আস্তিক বলছেন। এবং দিষ্টং পরলোকা নাস্তি, অর্থাৎ পরলোক নেই এইরকম বুদ্ধি বিশিষ্ট ব্যক্তিকে তিনি নাস্তিক বলছেন। প্রথম আস্তিক আর নাস্তিকের বহিঃপ্রকাশ ঘটছে কিভাবে? বহিঃপ্রকাশ ঘটছে, পাণিনি বলছেন যে যারা পরলোক আছে, যারা এইরকম মতকে, যে ধরনের বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি যারা স্বীকার করেছেন, তারা হচ্ছে নাস্তিক। আর দিষ্টং পরলোকা নাস্তি, অর্থাৎ পরলোক নেই যারা এইরকম মতকে স্বীকার করেছেন, সেই ধরনের বুদ্ধি বিশিষ্ট ব্যক্তিকে আমি নাস্তিক বলছি। প্রথম আস্তিক আর নাস্তিকের বহিঃপ্রকাশ এই পরলোককে কেন্দ্র করেই হচ্ছে। একজন একতরফা বলছেন পরলোক আছে, তারা অস্তিবাদী, আর একতরফা বলছেন পরলোক নেই, এরা হচ্ছে নাস্তিবাদী। ঠিক আছে, এটা আমরা দেখলাম পাণিনির অষ্টাধ্যায়ীতে এইভাবেই কিন্তু আস্তিক এবং নাস্তিকের একটা মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে। এইবার তার পরবর্তীকালে পতঞ্জলি তার মহাভাষ্যে, পতঞ্জলি মহর্ষি পতঞ্জলি তার মহাভাষ্যে তিনি বলছেন, তার তার দর্শনেও আমরা এই আস্তিক এবং নাস্তিক প্রসঙ্গে কিছুটা আলোকপাত আমরা এখানে কিন্তু দেখতে পাই পতঞ্জলির মতে। এবং এখানে আমরা দেখতে পাই যে পতঞ্জলি যখন অস্তি এবং নাস্তি এই দুটো শব্দ ব্যবহার করছেন, অস্তি কথাটার মানে হচ্ছে আছে, আর ন অস্তি মানে হচ্ছে নাস্তি, নাস্তি কথাটার মানে হচ্ছে নেই। হ্যাঁ, এবং তিনি কি বলছেন, এই ধারণার বশবর্তী লোকেরা, মানে অস্তি ধারণার বশবর্তী লোকেরা আস্তিক, এবং বিপরীত ন অস্তি এই ধারণার প্রভাবিত লোকেরা নাস্তিক পদবাচ্য। তিনি বলছেন যে মানে কোনো একটা কিছু যাকে কেউ মানছে না তারা হচ্ছে নাস্তিক, আর কোনো একটা কিছু যাকে কেউ মানছে তাকে তিনি কিন্তু আস্তিক হিসাবে এখানে তিনি ঘোষণা করছেন। মহর্ষি পতঞ্জলি তার মহাভাষ্যে এটাই কিন্তু এখানে বলছেন। এবং এখানে পরবর্তীকালে আমরা যদি বাদানুবাদ দেখতে পাই, আস্তিক এবং নাস্তিক নিয়ে আমরা যদি বাদানুবাদ দেখতে পাই, এবং এই বাদানুবাদকে কেন্দ্র করে পরবর্তীকালে আমরা এটা দেখতে পাই যে বৈদিক ঐতিহ্যের প্রভাবপুষ্ট লোকেরা হচ্ছে আস্তিক, এবং বৈদিক ঐতিহ্যের যারা প্রভাবপুষ্ট নয় তারা হচ্ছে নাস্তিক পদবাচ্য। এবং ইনক্লুডিং মানে মনুসংহিতাও, মনুসংহিতা নাস্তিক শব্দটাকে যখন ব্যবহার করছে তারা কিন্তু এই অর্থেই ব্যবহার করছে পরলোক বলে কিছু নেই।
নাস্তিকরা এটা বলছে যে পরলোক বলে কিছু নেই, এবং যাগ যজ্ঞ হোম এগুলো যে আমরা করছি এগুলি কিছুই নয়। এই রকম কথা যিনি বলেন এবং এই বিশ্বাসে যিনি চলেন তিনি হচ্ছেন নাস্তিক, অ্যাকর্ডিং টু মনুসংহিতা। মনুসংহিতাতে কিন্তু এই কথাটাই এখানে বলা হচ্ছে যে নাস্তিক পদবাচ্য হচ্ছে তারাই যারা পরলোক মানে না, আর হোম যাগ যজ্ঞ মানে ব্রাহ্মণ্যবাদ, যারা ব্রাহ্মণ্যবাদের বিরোধী তারাই হচ্ছে বেসিক্যালি নাস্তিক। এবং এই কথা থেকে এখানে এটাই প্রতিপন্ন হচ্ছে যে এই যাগ যজ্ঞ হোম এগুলো যে ভারতবর্ষের এই ইতিহাস পরম্পরায় যে হচ্ছে, ঠিক আছে, এই যাগযজ্ঞ হোম, এই যাগযজ্ঞ হোম তো বেদকে কেন্দ্র করেই হচ্ছে। এগুলো তো সবই বৈদিক রীতি। তার মানে যারা যাগ যজ্ঞ হোমকে অস্বীকার করছে, তার মানে যারা বৈদিক রীতিকে অস্বীকার করছে, বৈদিক প্রাধান্যের যারা বিরোধী মতবাদ পোষণ করছে, তারাই হচ্ছে বেসিক্যালি নাস্তিক। এই জন্য পরবর্তীকালে যেটা ছিল হচ্ছে পরলোকে যারা বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক, আর যারা পরলোকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক। পরবর্তীকালে কিন্তু এই চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গিয়ে পরবর্তীকালে এটা দাঁড়ালো, আফটার মনুসংহিতা, হ্যাঁ, এটা দাঁড়ালো যে যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না তারা হচ্ছে নাস্তিক, বা বৈদিক রীতিনীতির যারা বিরুদ্ধে তারা হচ্ছে নাস্তিক, এবং যারা বৈদিক রীতিনীতিকে যারা মেনে নিচ্ছে তারাই হচ্ছে কিন্তু আস্তিক। এই রকম ভাবে এই আস্তিক এবং নাস্তিকের একটা শ্রেণীবিভাগ ভারতীয় দর্শনে কিন্তু হয়ে গেল। এবং এই শ্রেণীবিভাগ কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই আছে, চলতেই আছে, কন্টিনিউয়াসলি দ্বন্দ্ব লড়াই এই নিয়েই কিন্তু ভারতীয় দর্শন আজও কিন্তু এগিয়ে চলেছে। তার মানে আমরা এটা দেখলাম যে বৈদিক ঐতিহ্যের প্রভাবপুষ্ট সকলের কাছে নাস্তিক সংজ্ঞাটি আসলে এটাই, বৈদিক প্রাধান্যের বিরোধী অর্থেই কিন্তু তারা এখানে ব্যবহার করেছেন। অর্থাৎ যারা বেদের সিদ্ধান্ত প্রমাণ রূপে গ্রহণ করেন, যারা বেদে যা বলা আছেন বৈদিক রীতিনীতি, বিশেষ করে ব্রাহ্মণরা যাগ যজ্ঞ হোম এগুলোকে যারা মেনে নিচ্ছেন তারা হচ্ছেন আস্তিক। এবং যারা বৈদিক সিদ্ধান্তকে অভ্রান্ত রূপে গ্রহণ করেন না, যারা এটা মনে করেন যে বৈদিক রীতিনীতির মধ্যে ভ্রান্ততা আছে, ভুল আছে, বৈদিক সিদ্ধান্তকে আমরা অভ্রান্ত রূপে গ্রহণ করব না, তারাই কিন্তু পরবর্তীকালে নাস্তিক পদবাচ্য হয়ে দাঁড়ায়। তার মানে ভারতবর্ষে আস্তিক এবং নাস্তিকের এই যে শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগটা বেসিক্যালি গড়ে উঠেছে তথাকথিত সেই সময় আর্যদের যে ধর্মগ্রন্থ বেদকে কেন্দ্র করেই। তোমরা জানো যে বৈদিক কিন্তু একটা কালচার, হ্যাঁ, বৈদিক কিন্তু একটা সভ্যতা। সিন্ধু সভ্যতার আমরা সাধারণত এটা মনে করি যে সিন্ধু সভ্যতার পরবর্তীকালীন সভ্যতা হচ্ছে বৈদিক সভ্যতা। বেদ বেদ একটা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে, ভারতীয় সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে, বা আর্যদের সভ্যতাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে বেদ। ক্লিয়ার? সুতরাং সেই সময় সেই সভ্যতা বা সেই রীতিনীতির যারা বিরোধিতা করেছিল তারা তথাকথিত নাস্তিক, এবং যারা ওই সভ্যতাকে মেনে নিয়েছিল, যারা ওই সভ্যতারই নাগরিক, তাদেরকে আমরা তথাকথিতভাবে আস্তিক বলে সেই সময় মনে করি। এবং তাই পরবর্তীকালে আমরা এটা দেখতে পাই যে বৌদ্ধ এবং জৈনগণ তারা কিন্তু পরলোককে স্বীকার করেছেন, কিন্তু তারা যেহেতু বেদকে কিছুটা কিছুটা জায়গায় তারা নিন্দা করেছেন বেদিক রীতিনীতি কালচারের। যেমন তোমরা এটা জানো যে বৌদ্ধ দর্শন কিন্তু বেদের যে কাস্ট সিস্টেম, সেই কাস্ট সিস্টেমের বিরোধিতা কিন্তু বৌদ্ধরা করেছেন। এবং এই জন্য বৌদ্ধ এবং জৈনগণ পরলোককে স্বীকার করলেও যেহেতু তাদের দর্শনে খানিকটা পরিমাণে বেদের বিরোধী মতবাদকে কে স্বীকার করা আছে, এবং এই কারণে তাদেরকে কিন্তু নাস্তিকের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তার মানে প্রথমে, হ্যাঁ, মানে আস্তিক নাস্তিকের শ্রেণীবিভাগটা পরলোককে কেন্দ্র করে তৈরি হয়েছিল, যে পরলোককে মানবে আর পরলোককে কে মানছে না। কিন্তু পরবর্তীকালে এটা দেখা গেল যে যারা বৈদিক কালচার বা বৈদিক রীতিনীতির বিরোধিতা করছে তারা হচ্ছে নাস্তিক, এবং যারা বৈদিক রীতিনীতির বিরোধিতা করছে না, যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে মানছে যে বেদের ওপরে কোনো কথা হবে না, বেদে যা বলা আছে সব অভ্রান্ত রূপে সত্য, যারা এটা মনে করছে তারাই হচ্ছে কিন্তু আস্তিক। বোঝা গেল চেঞ্জেসটা কিভাবে লক্ষ্য করতে পারছো তোমরা? এবং এই কারণে বৌদ্ধ এবং জৈন তারা কিন্তু পরলোক স্বীকার করে, পরলোক স্বীকার করেও তারা যেহেতু খানিকটা পরিমাণে বেদের নিন্দা করেছে, বেদের রীতিনীতিগুলোকে অপোজ করেছে, এবং এই কারণে তাদেরকে কিন্তু নাস্তিকের মধ্যেই তাদের কিন্তু ধরা হচ্ছে। আর চার্বাকরা, চার্বাকরা ধরা হচ্ছে এইরকম একটা সম্প্রদায় সেই সময় তৈরি হয়েছিল যারা তথাকথিত সেই সময় বেদিক সিস্টেমের বিরুদ্ধে বা বেদিক কালচারের বিরুদ্ধে তীব্র আপত্তি সেই সময় জানিয়েছিল।
ঠিক আছে, এবং সেই কারণে তাদেরকে একঘরে করে দেওয়া হয়েছিল। এবং বলা হয় এটা, যদিও চার্বাকদের সম্পর্কে সেটা কতটা সত্য এবং কতটা মিথ্যা এই নিয়ে কিন্তু প্রচুর আলোচনা সমালোচনা আছে, তবুও বলা যায় যে চার্বাকরা বেদ এবং পরলোক উভয়কেই কিন্তু তারা অস্বীকার করেছে। এবং এই কারণে পরবর্তীকালে, হ্যাঁ, সায়নাচার্য এবং মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে চার্বাকদের কিন্তু নাস্তিক শিরোমণি হিসাবে তারা কিন্তু আখ্যা দিয়েছে। নাস্তিক শিরোমণি, শিরোমণি মানে হচ্ছে নাস্তিকদেরও ঊর্ধ্বে যারা অবস্থান করছে। জৈন এবং বৌদ্ধ এরা দুজনেই নাস্তিক, মেনে নিচ্ছে, তবুও তাদের মধ্যে, তাদের দর্শনের মধ্যে কিন্তু আধ্যাত্মিকতা আছে, তাদের দর্শনের মধ্যে স্পিরিচুয়ালিটি আছে। কিন্তু এটা বলা হচ্ছে যে চার্বাকদের দর্শনের মধ্যে চার্বাকরা বেদকেও মানে না, পরলোককেও মানে না, সবকিছুকে অস্বীকার করার দরুন, হ্যাঁ, সর্বদর্শন সংগ্রহে কিন্তু চার্বাকদের নাস্তিক শিরোমণি হিসাবে তাদেরকে কিন্তু আখ্যায়িত করা হচ্ছে। কিন্তু অপরদিকে, হ্যাঁ, বেদ এবং উপনিষদের যারা অনুগামী, হ্যাঁ, তার মানে আস্তিক নাস্তিকের শ্রেণীবিভাগ বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যারা বেদকে মেনে নিচ্ছে, বেদের যারা অনুগামী, বেদকে যারা প্রামাণ্য গ্রন্থ হিসাবে স্বীকার করছে, এই ধরনের ষড়দর্শনের কথা এখানে বলা হচ্ছে। এবং তারা হলেন সাংখ্য, যোগ, ন্যায় বৈশেষিক এবং মীমাংসা বেদান্ত। এরা সম্পূর্ণভাবে বেদ বিহিত, এরা হচ্ছে আস্তিক দর্শন। ইনক্লুডিং সাংখ্য তো নিরীশ্বর, সাংখ্যরা তো ঈশ্বর মানে না, তবুও তারা হচ্ছে আহ, আস্তিকের মধ্যে পড়ে যাচ্ছে। তার তার মানে এটা বুঝতে হবে যে আস্তিক আর নাস্তিকের শ্রেণীবিভাগ ভারতীয় দর্শনে ঈশ্বরকে কেন্দ্র করেও হয়নি, পরলোককে কেন্দ্র করেও হয়নি। পরবর্তীকালে আস্তিক এবং নাস্তিকের সংজ্ঞাটা এইরকম ভাবে দাঁড়িয়ে গেছে, যারা বেদকে মানে তারা হচ্ছে আস্তিক, যারা বেদকে মানে না তারা হচ্ছে আস্তিক, নাস্তিক। হ্যাঁ, এবার বেদ কাদের কালচার? বেদ হচ্ছে আরিয়ান কালচার। আমরা মোটামুটি ভাবে এটা জানতে পেরেছি যে বেদিক কালচার হচ্ছে আরিয়ান কালচার, আর্য সভ্যতা। তার মানে আর্য মানুষরা যারা ছিলেন তারা বেদকে স্বীকার করছেন। আর যারা নন আরিয়ান, অনার্য যারা, তারা হচ্ছে বেদ বিরোধী। হ্যাঁ, এবং বৌদ্ধ, জৈন, দ্রাবিড়িয়ান কালচার, এগুলো হচ্ছে বেদ বিরোধী ছিল। এই জন্য তারা খানিকটা পরিমাণে নাস্তিকের মধ্যে পড়েছে, হ্যাঁ, যারা বেদিক কালচারকে মানে না। এই নিয়ে যদিও প্রচুর আলোচনা, প্রচুর সমালোচনা, এগুলো কিন্তু এই সময় দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে এই বেদিক মানে পরবর্তীকালে এই আস্তিক নাস্তিকের এই প্রসঙ্গে জৈন দার্শনিক হরিভদ্র সুরি, তোমরা সবাই এনার নাম জেনেছো, হরিভদ্র সুরি তার স্বরদর্শন সমুচ্চয় গ্রন্থে আবার তিনি কিন্তু আস্তিকের সংজ্ঞাটার খানিকটা পরিমাণে পরিবর্তন করছেন। মানে হরিভদ্র সুরি অষ্টম শতকে হরিভদ্র সুরি স্বরদর্শন সমুচ্চয় গ্রন্থ রচনা করছেন, এবং তিনি এখানে আস্তিকের সংজ্ঞাটাকে খানিকটা পরিমাণে পরিবর্তন করছেন। এবং পরিবর্তন করে তিনি বলছেন যে আস্তিকবাদী বলতে আমরা তাদেরকেই বুঝবো যারা পরলোক, পুণ্য, পাপ ইত্যাদিতে যারা আস্থা রাখে, তারা হচ্ছে আস্তিক। আর যারা পরলোক, পাপ, পুণ্য এগুলোতে আস্থা রাখে না, তারা হচ্ছে কিন্তু নাস্তিক। হ্যাঁ, এটা হচ্ছে হরিভদ্র সুরি তার স্বরদর্শন সমুচ্চয় গ্রন্থে তিনি কিন্তু আস্তিক নাস্তিকের মধ্যে একটা শ্রেণীবিভাগ করছেন। আবার একইভাবে এই অষ্টম শতকেই বৌদ্ধ আচার্য শান্তরক্ষিত, তোমরা জানো সবাই, তিনি তার তত্ত্ব সংগ্রহ গ্রন্থে, হ্যাঁ, পরলোকের অস্তিত্ব অস্বীকার করার কারণে, হ্যাঁ, তারা লোকায়ত মতকে অর্থাৎ চার্বাক মতকে তারা কিন্তু নাস্তিকতার পর্যায়েই তারা রেখেছেন। মানে বেসিক্যালি আমরা এখানে এটাই বলতে চাইবো যে চার্বাক মতেরই নামান্তর হচ্ছে কিন্তু লোকায়ত দর্শন। চার্বাক মতটা সেই সময় ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বা আর্যদের বিরুদ্ধে এতটাই একটা লোকপ্রিয় মতে পরিণত হয়েছিল, এই জন্য চার্বাক দর্শনকে কিন্তু আমরা সবাই লোকায়ত দর্শন বলেই আমরা কিন্তু জানি। এবং এই লোকায়ত দর্শন তথাকথিত সেই সময়ের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বা ব্রাহ্মণদের যে পুজো আচ্চা, যাগ, যজ্ঞ, দান এগুলোর বিরুদ্ধে যারা সেই সময়ের তীব্র আপত্তি জানাচ্ছে, তথাকথিতভাবে আমরা ধরে নিতে পারি তারাই হচ্ছেন লোকায়ত দর্শন, বা তারাই হচ্ছেন কিন্তু চার্বাক দর্শন, যারা পরলোকের অস্তিত্ব মানছে না। কেন তারা, ভাবতে হবে তোমাদের যে তারা কেন পরলোকের অস্তিত্ব মানছে না। তার কারণ হচ্ছে এই যে ব্রাহ্মণ্যবাদে যে যাগ যজ্ঞ এগুলো করা হচ্ছে, এগুলোর অস্তিত্বকে অস্বীকার করার জন্যই তারা কিন্তু পরলোককে মানছে না। সেই সময় জন্মান্তরবাদকে তারা কোনো কিছুকে মানছে না। হ্যাঁ, এটাই হচ্ছে বেসিক্যালি কিন্তু বলতে পারো যে
একটা প্রতিবাদ। হ্যাঁ, আস্তিক এবং নাস্তিকের এই লড়াই, হ্যাঁ, বা বেদের প্রাধান্যকে স্বীকার না করার জন্য, মানে যেটা খুব উল্লেখযোগ্য এটা যে বেদের প্রাধান্যকে স্বীকার না করার জন্য ব্রাহ্মণ্য সংস্কৃতির সমার্থক গোষ্ঠী জৈন এবং বৌদ্ধকেও কিন্তু আস্তিকের মর্যাদা দিতে চাননি। তবুও ভারতের ঐতিহ্যগত সাধারণ মূল্যবোধ এবং বিশ্বাসের সাপেক্ষে বৌদ্ধ এবং জৈনরা যে স্বাভাবিকভাবেই নাস্তিক্য প্রভাবের বাইরে, তারই ইঙ্গিত হয়তো এটা। মানে যারা বেদকে প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা বারবার বারবার করে জৈন এবং বৌদ্ধকে নাস্তিকের মধ্যে ঠেলে দিয়েছে। ঠিক আছে, তাদের আস্তিকের কোনোভাবেই মর্যাদা দিতেই চায়নি। কিন্তু বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শনের মধ্যে যে রকম ভাবে স্পিরিচুয়ালিটি আমরা দেখতে পাই, হ্যাঁ, সেটা কিন্তু অন্য অনেক দর্শনে সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় না। এবং মানে চার্বাক দর্শন তীব্র প্রতিবাদ এবং বিদ্রোহের মধ্যেও কিন্তু চার্বাক দর্শন কিন্তু একটা মূর্ত প্রতীক, প্রতিবাদের লড়াইয়ের একটা মুখ বলতে পারো চার্বাক দর্শন। তথাকথিত বৈদিক কালচারের বিরুদ্ধে আজও কিন্তু চার্বাক দর্শন নিজেদের জায়গায় জড়বাদী দর্শন হিসাবে প্রাচীন ভারতীয় অপরাপর সমস্ত ভাববাদী দর্শনের বিপরীতে একমাত্র নিজের জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, স্রোতের বিপরীতে গিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একমাত্র মেটেরিয়ালিস্টিক ফিলোসফি, সেটাই হচ্ছে কিন্তু আমাদের চার্বাক দর্শন। এবং মাধবাচার্য, মানে সায়ন মাধব যখন তিনি তার সর্বদর্শন, তোমাদের বারবার করে এগুলো বলেছি যে সায়ন মাধব যখন তিনি সর্বদর্শন গ্রন্থ লিখছেন, তখন তিনি চার্বাকরা এমন কিছু মানে কিছু কিছু কথা চার্বাকরা বলেননি, সেগুলোকে কিন্তু চার্বাকদের মুখে তারা বসিয়ে দিয়েছেন। এবং সেগুলোই কিন্তু আমাদের বিভিন্ন গ্রন্থে পড়ানো হয়, তোমরা জানো অলরেডি সেটা, যে ওই যে যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। তো এই কথাটা সব ভারতীয় দর্শনের বইতে লেখা থাকে, যে চার্বাকরা এটা বলেছেন, ঋণ করেও ঘি খাও, যাবজ্জীবং সুখেং জীবত, মানে হচ্ছে যতদিন বাঁচবে, হ্যাঁ, সুখে বাঁচো, ঋণ করেও ঘি খাও। কিন্তু তোমরা যারা আমার কাছে পড়েছো তোমরা এটা জানো যে চার্বাকরা কিন্তু এরকম কথা বলেনি। কোনো দিন চার্বাকরা, চার্বাকদের কোনো গ্রন্থে এইরকম কথা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না যেখানে চার্বাকরা বলেছে যে যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, কোনোদিন বলেনি। প্রথম এই কথাটা কোথায় প্রকাশিত হয়েছে জানো? প্রথম এই কথাটা প্রকাশিত হয়েছে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে। মাধবাচার্য আবার যখন ন্যায় দর্শনের মত বা বেদান্ত দর্শনের মত, মানে আস্তিক দর্শনকে যখন প্রতিস্থাপন করতে যাচ্ছেন, তখন তিনি নাস্তিককে তো সবার আগে রাখতে হবে, পূর্বপক্ষে তো পূর্বপক্ষকে তো রাখতে হবে। পূর্বপক্ষ তার মতকে যখন উল্লেখ করছেন, তখন অদ্ভুতভাবে তিনি ওখানে চার্বাক দর্শনের নামের মধ্যে এই কথাগুলোকে তিনি অ্যাড করে দিচ্ছেন। ঠিক আছে, কিন্তু চার্বাকদের বেসিক্যালি মানে ব্যাপারটাই তা ছিল না। মানে মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে চার্বাকদের নাস্তিক শিরোমণি আখ্যায়িত করার জন্য যত যত খারাপ কোনো কিছু আছে, সুখবাদী চার্বাকরা, চার্বাকরা হেরোনিস্টিক ছিল, হ্যাঁ, এগুলো কে বলেছে? কোনো দর্শনে তুমি পাবে না। চার্বাকদের সমস্ত গ্রন্থকে পুড়িয়ে দেওয়া হয়েছে, অথবা পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রতিদ্বন্দ্বিতার শিকার হয়েছে, তাদের সমস্ত গ্রন্থকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এই জন্য তুমি যদি চার্বাক দর্শনের উপরে কাজ করতে যাও, তুমি চার্বাকদের বই পাবে না। চার্বাকদের মতকে তুমি জানতে পারো কাদের মুখ থেকে? আস্তিক দর্শনের মুখ থেকে তুমি চার্বাকদের মতকে জানতে পারো। এবার প্রতিদ্বন্দ্বী একটা মত তারা কি করেছে, বারবার করে চার্বাক দর্শনকে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে, এবং সেই হেয় প্রতিপন্ন করার জন্য চার্বাকদের মুখে অনেক কথা বসিয়ে দিয়েছে যেগুলো চার্বাকরা নিজেরা কোনো দিন বলে। এবং এইভাবেই সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে মাধবাচার্য কি করলেন, যে চার্বাকদের কিন্তু নাস্তিকের শিরোমণি মাথার উপরে চার্বাকদের বসিয়ে দিলেন, যে তারা যা করেছে সব খারাপ, চার্বাকদের ভালো কোনো কিছু নেই, চার্বাকরা যা করেছে সব খারাপ। এবং সেই যুক্তিগুলোকে, নিজেদের মন গড়া যুক্তিগুলোকে তারা চার্বাকদের মুখের উপরে বসিয়েছে, আবার সেই যুক্তিগুলোকে খণ্ডন করেছে নিজেরাই, এবং খণ্ডন করে তারপর নিজেদের বক্তব্যকে তারা আস্তিক দর্শন হিসাবে তারা কিন্তু প্রতিস্থাপিত করেছে। এবং এইভাবেই ভারতীয় দর্শনে কিন্তু তোমার আস্তিক এবং নাস্তিক এই দুটো শ্রেণীর শ্রেণীবিভাগ। তাহলে আমরা বেসিক্যালি এটা দেখলাম যে আস্তিক এবং নাস্তিকের শ্রেণীবিভাগটা তৈরি হয়েছে কার উপরে নির্ভর করে? বেদের উপরে নির্ভর করে। টোটাল বেদিক কালচার, বেদিক সংস্কৃতি। বেদ কিন্তু একটা নির্দিষ্ট কোনো গ্রন্থ নয়। যদি তোমরা কেউ ভেবে থাকো যে বেদ একটা নির্দিষ্ট গ্রন্থ, বেদ কিন্তু কোনো নির্দিষ্ট গ্রন্থ না, বেদ একটা কালচার।
হাজার 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 বছরের একটা কালচার, সেই কালচারের রিপ্রেজেন্টেশন হচ্ছে কিছু বইতে বা সহস্র সহস্র গ্রন্থে সেই বেদিক কালচারকে তুলে ধরা হয়েছে বেদের মাধ্যমে। এই জন্য বলা হচ্ছে যে প্রাচীন ভারতে দর্শনের জগতে প্রথমে যে আস্তিক দর্শনেরই উদ্ভব হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার মানে, প্রথম নাস্তিক দর্শনের উৎপত্তি কিন্তু প্রথমে হয়নি। বেদিক কালচারকে যারা মানছেন তারা আস্তিক। তার মানে কাদের প্রথম উৎপত্তি হয়েছে? আস্তিকেরই উৎপত্তি হয়েছে। তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে 11-12-এ পড়ার সময় বা গ্র্যাজুয়েশনে পড়ার সময়, আচ্ছা এই যে ম্যাডাম চারবাক জৈন বৌদ্ধ প্রথমে পড়ানো হচ্ছে, তারপর হচ্ছে ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ মীমাংসা বেদান্ত তারপরে পড়ানো হচ্ছে, তার মানে কি এটা প্রথম চারবাক দর্শন এসেছিল, তারপর জৈন দর্শন এসেছিল, তারপর বৌদ্ধ দর্শন এসেছিল, এবং তারপরে কি আস্তিক দর্শনের সূত্রপাত? না, সময়ানুপাতিক ভাবে এইরকম ভাবে চলছে না বিষয়টা। বিষয়টা চলছেই এরকম পূর্বপক্ষ আর উত্তরপক্ষ হিসাবে। হ্যাঁ, এবং যারা অধ্যাত্মবাদী দার্শনিক, তারা পূর্বপক্ষ হিসাবে প্রথমেই চার্বাককে রেখে দিচ্ছে নাস্তিক দর্শনের শিরোমণি হিসাবে। হ্যাঁ, চার্বাককে রেখে দিচ্ছে, চার্বাকের বক্তব্যকে খণ্ডন করছে, তারপর বৌদ্ধকে রাখছে, তারপর জৈনকে রাখছে, তারপর তারা নিজেদের বক্তব্যকে রাখছে। এই অনুপাতে কিন্তু আমাদের বইগুলো তৈরি হয়েছে, যে বইতে কিন্তু আস্তিক এবং নাস্তিক এইরকম ভাবেই শ্রেণীবিভাগ করা হয়েছে। মানে কেন বলছি এখানে, এই কারণেই বললাম যে প্রাচীন ভারতে দর্শনের জগতে প্রথমে যে আস্তিক দর্শনেরই উদ্ভব হয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না। প্রথমে আস্তিক ছিল বেদকে যারা মানছে। কেননা এই আস্তিক্যবাদের বিরোধিতার সূত্র ধরে, এই আস্তিক্যবাদের যারা বিরোধিতা সেই সময় করেছিল, হ্যাঁ, বিরোধিতা করতে গেলে তো আগে সেই সম্প্রদায়টাকে থাকতে হবে, তাই না? আগে নিশ্চয়ই যাগ যজ্ঞ এগুলো হয়েছে। এগুলো হয়ে যাওয়ার পর কিছু মানুষ তীতবিরক্ত হয়ে উঠেছে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। ব্রাহ্মণরা সেই সময় যেভাবে সমাজে কর্তৃত্ব করছিল, হ্যাঁ, সেখানে প্রচুর জন প্রচুর অসুবিধা ফেস করতে হচ্ছে প্রচুর সাধারণ মানুষকে। তারা বেদ পাঠ করতে পারতো না, ব্রাহ্মণরাই শুধুমাত্র বেদ পাঠে উপযোগী ছিল, এই যে কথাগুলো, ব্রাহ্মণরাই শুধুমাত্র সমাজে সর্বশ্রেষ্ঠ স্থানে ব্রাহ্মণরাই ছিল, এই যে সেই সময়ের সামাজিক যে রীতিনীতি তার যে বিরোধিতা, এই বিরোধিতার সূত্র ধরেই কিন্তু আস্তিক আর নাস্তিক দর্শনের কিন্তু সূত্রপাত হয়েছে। সুতরাং আস্তিক দর্শনগুলির মতে বেদ কোনো মানুষের সৃষ্টি নয়, বেদ অপৌরুষেয়। আমরা এই কথাটা বলি না যে আস্তিক দর্শনরা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে মনে করে, বেদকে তারা অপৌরুষেয় বলে মনে করে। অপৌরুষেয় কথাটার মানে কি? হ্যাঁ, বেদ ঈশ্বর সৃষ্ট না। অপৌরুষেয় কথাটার মানে হচ্ছে এটা, বেদ হচ্ছে বেসিক্যালি, বেদে যা লেখা আছে সেটা হচ্ছে মন্ত্রদ্রষ্টা যারা ঋষি, যারা সত্যকে উপলব্ধি করেছে, সেই উপলব্ধিটাই বেদে লেখা আছে। সেটা অনেক পরবর্তীকালে লেখা আছে। এই যে এখানে আমি বলছি না, বেদিক যে মন্ত্রগুলো, সেই মন্ত্রগুলো কেউ ইচ্ছাকৃতভাবে লেখেনি এইভাবে। এই মন্ত্রগুলো সবই কিন্তু যারা সেই সময়ে সত্যদ্রষ্টা ঋষি ছিলেন, যারা সত্যকে উপলব্ধি করেছিলেন, এই বৈদিক সমস্ত মন্ত্রগুলোকে বলা হয় তাদের উপলব্ধি। ক্লিয়ার? তাদের উপলব্ধি, তারা ধ্যান বলে এই উপলব্ধিগুলোকে তারা লাভ করেছেন, তারা এই সত্যকে লাভ করেছেন তারা। এবং এই সত্যগুলোকেই পরবর্তীকালে মন্ত্রের আকারে, হ্যাঁ, এই সত্যগুলোকেই কিন্তু ব্যক্ত করা হয়েছে। মানে বেদের যে সংহিতা অংশে যে মন্ত্র অংশটা রয়েছে, এই সত্যগুলোকে ব্যক্ত করা আছে। প্রথম দিকে তো কোনো লিপি আবিষ্কার করতে পারেনি আরিয়ানরা, বা আর্যরা কিন্তু কোনো লিপি প্রথম দিকে আবিষ্কার করতে পারেনি। এবং এই কারণে এই যে সত্যগুলোকে তারা কি করতো, বেদিক যারা ঋষিরা ছিল, এই সত্যকে তারা মানে মানে বংশ পরম্পরায় সেগুলোকে তারা এগিয়ে নিয়ে যেত। বা ছাত্রদের তারা মুখে মুখে, বেদকে কেন শ্রুতি বলা হয়, এই কারণেই বলা হয় যে প্রথম দিকে কিন্তু কোনো লিপি আবিষ্কার না করতে পারার দরুন এই বেদিক যে সত্যগুলো, যে মন্ত্রদ্রষ্টা ঋষিরা তারা যে লাভ করেছিলেন উপলব্ধিগুলো তাদের, এগুলোকে কিন্তু লিপিবদ্ধ করা যায়নি। এবং এই সত্যগুলোকে তারা গুরু শিষ্য পরম্পরায়, এগুলো কিন্তু মুখে 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 ছাত্ররা গুরুর কথা, গুরু গিয়ে গিয়ে পড়াশোনা করতো, গুরুর কথা তারা শুনতো, শুনে 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 তারা এগুলোকে মনে রাখতো। প্রথম দিকে লিপি আবিষ্কার করা যায়নি, কিন্তু পরবর্তীকালে এগুলো কিন্তু যারা, যখন তারা লিপি আবিষ্কার করেছেন, তখন তারা এই সত্যদৃষ্ট সত্যদ্রষ্টা যারা ঋষি, তাদের যে সত্যের যে উপলব্ধি, সেই উপলব্ধিগুলোকে তারা কিন্তু পরবর্তীকালে লিপিবদ্ধ করতে চেষ্টা করেছেন। এবং এই লিপিবদ্ধ ফর্মটাই হচ্ছে কিন্তু তোমার বেদ। বেদ কোনো একটা নির্দিষ্ট গ্রন্থ নয়, সহস্র গ্রন্থের সমাহার, অনেক 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 গ্রন্থের সমাহার হচ্ছে বেদ। এবং বেদে বেসিক্যালি কি লেখা আছে, বেদে বেসিক্যালি সেই সময়ের যে বেদিক কালচার, সংস্কৃতি, তার রিপ্রেজেন্টেশন কিন্তু টোটালটাই আমরা বেদে দেখতে পাই।
এবং এই রচনাকালের পরম্পরা এবং প্রকৃতি অনুযায়ী, যদিও আজকের ক্লাসে এটা বিষয়বস্তু না, তবু হালকা আলোচনা করছি। হ্যাঁ, প্রকৃতি অনুযায়ী বেদকে কিন্তু আমরা 4 ভাগে ভাগ করি, আমরা জানি। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। হ্যাঁ, এবং আমরা এটাও দেখতে পাই যে বেদ হচ্ছে অনেক গ্রন্থের সমাহার। বেদের টোটাল 4টে অংশ আছে: সংহিতা অংশ, ব্রাহ্মণ অংশ, আরণ্যক অংশ এবং উপনিষদ অংশ। মানে এগুলো টাইম ফ্রেমে পরপর পরপর হচ্ছে, কিন্তু একটা সময় ধরে বেদিক কালচারের রিপ্রেজেন্টেশন হচ্ছে। প্রথম হচ্ছে সংহিতা অংশ, যেখানে অনেক রকম গান, স্তোত্র, মন্ত্র, এগুলো তুমি সংহিতা অংশে দেখতে পাও। ব্রাহ্মণ অংশ, যেটা গদ্যে রচিত, যখন আমি বেদের ক্লাস তোমাদের নেব তখন তোমরা বুঝতে পারবে। আরণ্যক অংশ, যেটা অরণ্যে রচিত বিশ্ব রহস্যের সমাধান। এবং উপনিষদ, উপনিষদ তো দর্শন টোটালটাই। হ্যাঁ, বেদিক যে রিচুয়ালস, সেটা কিন্তু আমরা মন্ত্র, ব্রাহ্মণ এবং আরণ্যক অংশে আমরা বেদিক রিচুয়ালসের কথা জানতে পারি। কিন্তু উপনিষদে গিয়ে আমরা কিন্তু দেখতে পাই দার্শনিক তত্ত্ব। হ্যাঁ, এই জগৎ কি করে উৎপত্তি হয়েছে, ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব। সুতরাং উপনিষদকে বলা হয় বেদের দার্শনিক পাঠ। সেই অংশটা হচ্ছে উপনিষদ। এবং এই কারণে উপনিষদকে কিন্তু বেদান্তও বলা হয়, অর্থাৎ বেদের শেষ ভাগ। রচনার দিক থেকে বেদের শেষ ভাগ হচ্ছে উপনিষদ। প্রথম দিকে হচ্ছে সংহিতা, তারপর হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে আরণ্যক, এবং একদম লাস্টের দিকে, হ্যাঁ, তখন হচ্ছে কিন্তু উপনিষদ, যে উপনিষদে আমরা বেদের দর্শন তত্ত্বের সমাহার আমরা কিন্তু উপনিষদে দেখতে পাই। এবং এই যে এটা বেদের যেহেতু শেষ ভাগ, এবং এই কারণে তাকেও কিন্তু অনেক সময় উপনিষদ বলা হয়। আমরা অনেকেই জানি যে বেদের সংহিতা এবং ব্রাহ্মণ অংশকে কর্মকাণ্ড বলা হয়, এবং আরণ্যক অংশকে কিন্তু উপনিষদ, মানে উপাসনা কাণ্ড, এবং উপনিষদকে কিন্তু তোমার জ্ঞানকাণ্ড বলা হয়। মনে রাখবে, যখন আমি বেদের ক্লাস নেব তখন তোমরা এটা দেখতে পাবে, বেদের রচনাকাল এবং বিষয়বস্তুর মধ্যে একটা ধারাবাহিকতা আছে, তাদের চিন্তার মধ্যে একটা ধারাবাহিকতা আছে। ক্লিয়ার? এবং এই বেদের রচনাকে কেন্দ্র করেই তার পরবর্তীকালে কিন্তু তোমার একে কেন্দ্র করে, বেদকে কেন্দ্র করে, যারা বেদকে মানছে তারা আস্তিকের মধ্যে পড়ছে, যারা বেদকে মানছে না তারা কিন্তু সেই সময় নাস্তিকের মধ্যেই কিন্তু তারা পড়ছে। ক্লিয়ার? এটাই কিন্তু বেসিক্যালি হচ্ছে মেন যুক্তি আস্তিক এবং নাস্তিকের বিরুদ্ধে। যেমন এখানে একটা কথা আমি তোমাদের বলতে চাই, যে বেদের ব্রাহ্মণ যুগের শেষের দিকে, মানে বেদ যখন উপনিষদীয় পর্যায়ে যখন পৌঁছচ্ছে, তখন বেদের ব্রাহ্মণ যুগের শেষের দিকে ক্রিয়াবহুল যাগযজ্ঞের বিরুদ্ধে শিক্ষিত অগ্রবর্তী ব্যক্তিদের মনে হয়তো এক ধরনের প্রতিক্রিয়া দেখা গেছিল। প্রচন্ড ভাবে ধরো বেদিক যাগযজ্ঞের যে প্রভাব, এর বিরুদ্ধে কিন্তু সেই সময়ের তথাকথিত যে শিক্ষিত সমাজ, মনে করা হয় যে তাদের একটা প্রতিক্রিয়া এসেছিল, তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া এসেছিল। তারা মনে করেন ব্যাপক ক্রিয়াবহুল সময় সাপেক্ষ যাগযজ্ঞের অনুষ্ঠান নিরর্থক। তারা এটা মনে করেছিলেন যে এই ধরনের যাগযজ্ঞের কোনো মানেই হয় না, এই যাগযজ্ঞের মধ্যে দিয়ে কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না, এই যাগযজ্ঞের মধ্যে দিয়ে কখনো মোক্ষ লাভ করা কিন্তু কখনো সম্ভব না। এবং অনেকেই এই কারণে মনে করেন যে এই শিক্ষিত ব্যক্তিদের মনের প্রতিক্রিয়া থেকেই আরণ্যক এবং উপনিষদের সৃষ্টি হয়। উপনিষদের মধ্যে সময়কালের পরিপ্রেক্ষিতে উপনিষদ হচ্ছে অনেক পরে, ঠিক আছে, সংহিতা হচ্ছে অনেক আগে, উপনিষদ অনেক পরে। সংহিতা, তারপর হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে আরণ্যক, তারপর হচ্ছে উপনিষদ। সেই জন্য, হ্যাঁ, বেদের যে সংহিতা অংশে যে ধরনের কর্মকাণ্ড দেখতে পাওয়া যায়, উপনিষদে কিন্তু তার চিন্তা ভাবনাগুলো আমরা দেখতে পাই অনেকাংশে কিন্তু পরিবর্তন হয়েছে। উপনিষদে যে আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব বা দার্শনিক তত্ত্ব, যেখানে উপনিষদে আমরা দেখতে পাই, তুমি যদি বেদের প্রথম ভাগটা পড়ো, সংহিতা অংশ পড়ো, যদি ব্রাহ্মণ অংশ পড়ো, তুমি কিন্তু এগুলো আর দেখতেই পাবে না। চিন্তা ভাবনার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। কারণ এই যে বেদ রচনা হয়েছে না, সহস্র সহস্র বছর একত্রিত করে বেদ রচনা হয়েছে। একদিনে রচনা হয়নি, হাজার 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 বছরের সংস্কৃতি, পরম্পরা, মানুষের চিন্তা ভাবনার যে চেঞ্জেস, যেগুলো দেখতে পাওয়া যায়, সবগুলো তুমি এই বেদের পরপর পরপর তুমি দেখতে পাবে। এক ধরনের চিন্তা ভাবনা তুমি সংহিতা অংশে দেখতে পাবে, আর এক ধরনের চিন্তা ভাবনা তুমি ব্রাহ্মণ অংশে দেখতে পাবে, আর এক ধরনের চিন্তা ভাবনা তুমি আরণ্যক অংশে দেখতে পাবে। এবং উপনিষদে গিয়ে চিন্তা ভাবনা প্রচুর পরিবর্তন ঘটেছে। ইনক্লুডিং আমরা এরকম দেখতে পাই যে উপনিষদে গিয়ে ব্রাহ্মণদের বিরোধিতা করা হচ্ছে, ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করা হচ্ছে, যাগযজ্ঞের বিরোধিতা করা হচ্ছে, এবং দার্শনিক তত্ত্বের প্রকাশ ঘটছে সেখানে। ব্রহ্ম সম্পর্কে মানুষ নতুন ভাবে চিন্তা করছে, যে জগতের উৎপত্তি হচ্ছে কি করে, যাগযজ্ঞের দ্বারা বিশেষ কিছু হতে পারে না, সেই পরিণতি আমরা কিন্তু উপনিষদ অংশে দেখতে পাই। এই জন্য উপনিষদকে বেদান্ত বলা হয়।
বেদান্ত মানে হচ্ছে বেদের শেষ ভাগ হচ্ছে তোমার উপনিষদ। এই যে উপনিষদ হলো জ্ঞানকাণ্ডের চরম পরিণতি। এই উপনিষদের সংখ্যা অনেক হলেও প্রধান উপনিষদ কিন্তু আমাদের 12টি, যেটা আমরা উপনিষদের ক্ষেত্রে গিয়ে পড়বো, যেখানে আমরা দেখবো ঈশোপনিষদ, কেনোপনিষদ, কঠোপনিষদ, মুন্ডক, মান্ডুক্য, প্রশ্ন, ছান্দোগ্য, বৃহদারণ্যক, ঐতেরীয়, তৈত্তেরীয়, কৌশিতকী অ্যান্ড সুতাশ্বতার উপনিষদ। হ্যাঁ, এবং এই বেদ আর উপনিষদ যে পরপর 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 যে বেদিক কালচারকে রিপ্রেজেন্ট করছে, তারপরে ভারতবর্ষে কিন্তু 6টা দার্শনিক সম্প্রদায়ের উদ্ভব ঘটছে, আস্তিক সম্প্রদায়ের উদ্ভব ঘটছে 6টা। হ্যাঁ, এবং এই আস্তিক দর্শনগুলোরও কিন্তু ক্রমবিকাশ লক্ষ্য করা যাচ্ছে, 3টে পার্টে তার ক্রমবিকাশ লক্ষ্য করা যাচ্ছে: সূত্র গ্রন্থ, ভাষ্য গ্রন্থ এবং টিকা গ্রন্থ বা বার্তিক গ্রন্থ। হ্যাঁ, এই অনুযায়ী আমরা দেখতে পাই বেদ উপনিষদ পরবর্তীকালে ছ ছটা আস্তিক দর্শনের আবির্ভাব ঘটছে। হ্যাঁ, এবং আমরা, তোমরা খেয়াল করে দেখো, তোমরা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন, তুমি বিভিন্ন দর্শন তুমি খেয়াল করো, বিশেষ করে আস্তিক দর্শনটাকে খেয়াল করো, নাস্তিককে বাদ দাও। তুমি যদি আস্তিকের ক্ষেত্রে আসো, আস্তিক কোথা থেকে শুরু হচ্ছে? ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, মীমাংসা দর্শন, বেদান্ত দর্শন। এই 6টা দর্শনকে আমরা আস্তিক হিসাবে জানছি। কেন? তারা বেদকে মানছে, বেদের প্রামাণ্যকে তারা মানছে, এই জন্য তারা হচ্ছে আস্তিক। এবার খেয়াল করো, প্রত্যেকটা আস্তিক দর্শনে একটা করে সূত্র গ্রন্থ আছে, তারপরে ভাষ্য গ্রন্থ হয়েছে, তারপরে টিকা গ্রন্থ তৈরি হয়েছে। খেয়াল করেছো? এইবার তুমি খেয়াল করো যে ন্যায় দর্শনের যেটা সূত্র গ্রন্থ, সেটা হচ্ছে ন্যায় সূত্র। খেয়াল করো, বৈশেষিক দর্শনের সূত্র গ্রন্থ বৈশেষিক সূত্র, সাংখ্য দর্শনের সূত্র গ্রন্থ সাংখ্য সূত্র, যোগ দর্শনের সূত্র গ্রন্থ যোগসূত্র, মীমাংসা দর্শনের সূত্র গ্রন্থ মহর্ষি জৈমিনীর মীমাংসা সূত্র। ঠিক আছে? এই যে সমস্ত সূত্র গ্রন্থ, হ্যাঁ, সূত্র, তারপর হচ্ছে ভাষ্য, এবং তারপর হচ্ছে টিকা গ্রন্থ। আজকের ক্লাসে আমরা এটাও ভালো করে জানবো যে সূত্র কাকে বলে, ভাষ্য কাকে বলে, এবং টিকা কাকে বলে। খেয়াল করো, যখন সূত্রগুলো লেখা হয় বা সূত্র গ্রন্থগুলো লেখা হয়, ছোট 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 ভারতীয় দর্শনের ছোট ছোট অর্থপূর্ণ বাক্যকে সূত্র বলা হয়। ছোট ছোট, মানে একদম বড় হবে না, ছোট ছোট সূত্র। দেখো, এটা একটা ছোট্ট সূত্র দিয়েছে এখানে, লিখেছে দেখো, মূলত ছোট ছোট অর্থপূর্ণ বচনের সাহায্যে এইরকম কিছু সূত্রের আবরণে প্রাচীন ভারতের যে দার্শনিকরা যারা আছে, তারা দার্শনিক চিন্তাকে সযত্নে গেঁথে রেখেছে। মনে করো পুরোনো যুগের, আমি বলছি, ন্যায় দর্শনের সূত্র গ্রন্থ, ন্যায় সূত্র কে লিখেছেন? মহর্ষি গৌতম। ছোট ছোট সূত্র মানে হচ্ছে ছোট ছোট অর্থপূর্ণ বাক্য, এবং এই ছোট ছোট অর্থপূর্ণ বাক্যের মধ্যে কিন্তু এই যে মহর্ষি গৌতম, সেই সময়ের, তুমি মনে রাখবে, একজন সত্যদ্রষ্টা ঋষি ছিলেন। তিনি তার যে উপলব্ধিগুলো, দার্শনিক যে উপলব্ধিগুলো, সেই উপলব্ধিগুলোকে তিনি যখন ছোট 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 অর্থপূর্ণ বচনের মাধ্যমে তিনি যখন সূত্রের আবরণে লিখে গেছেন, তাকেই কিন্তু বলা হয় সূত্র গ্রন্থ। তার মানে সূত্র হচ্ছে সবসময় স্বল্পতম অক্ষর বিশিষ্ট, বেশি অক্ষর থাকবে না, স্বল্পতম অক্ষর বিশিষ্ট এইরকমই কিছু সংখ্যক সূত্রের মাধ্যমে দর্শন চিন্তার প্রথম কিন্তু আত্মপ্রকাশ ভারতীয় দর্শনের প্রচলিত ধারা এবং ভারতীয় দর্শনের অধিকাংশ শাখারই আদি রচনা এই জাতীয় কিছু সূত্রের মাধ্যমেই কিন্তু হয়েছে। মানে প্রথম হচ্ছে বেদ উপনিষদ, তারপর হচ্ছে দার্শনিক, মানে আস্তিক দর্শন পরম্পরা, এবং এই আস্তিক দর্শন পরম্পরা এই সূত্র গ্রন্থগুলোর হাত ধরেই কিন্তু, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে। সুতরাং সূত্রগুলোর কিন্তু অক্ষর সংখ্যা খুবই কম। তার কারণ কি জানো? তথাকথিত সেই সময়ের কোনো লিখিত গ্রন্থ বা মুদ্রা গ্রন্থ ছিল না। মানে তুমি লেখা টাইপ করবে, ছাপাবে, লিখবে, এটা কিন্তু ছিল না। তাই শিষ্যদের পক্ষে সেগুলো বোঝা বা মনে রাখা অত্যন্ত কঠিন ছিল। তুমি যদি দেখো, ঋষি যদি বেশি কথা বলেন, তাহলে সেগুলো কি শিষ্যদের পক্ষে বোঝা বা মনে রাখা, সেগুলো কিন্তু তার জন্য খুব কঠিন হয়ে যায়। তখন তো লিখিত কোনো গ্রন্থ ছিল না, তারা লিপি আবিষ্কার করতে পারেনি। তাহলে প্রশ্নটা হচ্ছে এটা, যে শিষ্যরা কিভাবে সেগুলোকে মনে রাখবে? ঋষিরা সেই জন্য অত্যন্ত কম সংখ্যক অক্ষর সংখ্যা দিয়ে তারা ছোট ছোট অর্থপূর্ণ বাক্য শিষ্যদের মনে রাখার জন্য তারা যেগুলো নিজেরা বলতেন, হ্যাঁ, এগুলোই সূত্রগ্রন্থ হিসাবে পরবর্তীকালে এসেছে। পরবর্তীকালে এগুলোকে লিপিবদ্ধ করা হয়। প্রথম দিকে কিন্তু এগুলো লিপিবদ্ধ ছিল না, কারণ সেগুলো শুনে শুনে ছাত্ররা মনে রাখতো, শিষ্যরা মনে রাখতো শুনে শুনে। ক্লিয়ার? এবার শুনে শুনে যে মনে রাখবে, অনেক কথা যদি আমি তোমাকে বলি, সেগুলো তো শুনে শুনে মনে রাখা তোমার জন্য সম্ভব না। এই জন্য সূত্রের ক্ষেত্রে তুমি দেখতে পাও ছোট্ট ছোট্ট অর্থপূর্ণ বাক্য, সেগুলো হচ্ছে সূত্র গ্রন্থ, এবং এই সূত্রগুলি পরবর্তীকালে লিপিবদ্ধ করা হয়েছে। ফলে
এই রকম সূত্র গ্রন্থগুলোই হচ্ছে স্বরদর্শনের আদি গ্রন্থ হিসেবে স্বীকৃত। সূত্র গ্রন্থগুলো স্বরদর্শনের আদি গ্রন্থ। আস্তিক দর্শনের সূত্রপাতটাই হচ্ছে এই সূত্র গ্রন্থগুলোর হাত ধরে। যেমন আমি তোমাকে একটু আগেই বললাম যে সাংখ্য দর্শনের যেটা আদি সূত্র গ্রন্থ, সেটা হচ্ছে কপিলের সাংখ্যসূত্র, যেটা বর্তমানে পাওয়া যায় না। সাংখ্যসূত্র হচ্ছে দুষ্প্রাপ্য এবং বিলুপ্ত। যোগ দর্শনের আদি গ্রন্থ কোনটা? যোগসূত্র, মহর্ষি পতঞ্জলির যোগসূত্র। ন্যায় দর্শনের আদি গ্রন্থ গৌতমের ন্যায়সূত্র। সূত্র মানে কি? ছোট 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 অর্থপূর্ণ বাক্য, শিষ্যদের উদ্দেশ্যে তারা ছোট ছোট করে বাক্যের আকারে মনে রাখার সুবিধার জন্য তারা বলতেন। যেগুলো বলতেন পরবর্তীকালে সেগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেগুলো হয়ে গেছে সূত্র গ্রন্থ। বৈশেষিক দর্শনের আদি সূত্র গ্রন্থ হচ্ছে কণাদের বৈশেষিক সূত্র। মীমাংসা দর্শনের মূল গ্রন্থ হচ্ছে জৈমিনীর মীমাংসা সূত্র। এবং বেদান্ত দর্শনের মূল গ্রন্থ হচ্ছে বাদরায়ণের ব্রহ্মসূত্র। তোমরা সবাই জানো। দেখো, আস্তিক দর্শনের সূত্রপাতটাই হচ্ছে এই সূত্র গ্রন্থের হাত ধরে। তখনও কিন্তু কেউ লিপি আবিষ্কার করতে পারেনি। স্টুডেন্টসরা বা শিষ্যরা শুনে 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 গুরুগৃহে গিয়ে পড়াশোনা করে, গুরুগৃহের গুরু যা বলছেন সেগুলোকে তারা শুনে শুনে মনে রাখছে এবং পরবর্তীকালে এগুলোকে তারা লিপিবদ্ধ করছে। এগুলোই হয়ে যাচ্ছে সূত্র গ্রন্থ। বোঝা গেল? এইভাবে ভারতীয় দর্শন সাহিত্যের আদিগুরুদের যে সূত্র রচনার মাধ্যমে তারা নিজ নিজ দার্শনিক মতবাদের এখান থেকেই কিন্তু উদ্ভাবন হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে পরবর্তীকালে, স্ক্রিনে কেউ দাগ দিও না, রহিমা রহিমা, স্ক্রিনে দাগ পড়ছে, রহিমা প্লিজ স্ক্রিনে হাত দিও না। ঠিক আছে? এইবার বোঝো ব্যাপারটা, যে পরবর্তীকালে গুরুর এই বক্তব্যগুলোকে 70-10টা ঋষি, এক একজন গুরু, মানে তুমি যদি বলো পতঞ্জলি বলো, কপিল বলো, গৌতম বলো, অনাথ বলো, জৈমিনী বলো বা বাদরায়ণ বলো, এনারা এক একজন সত্যদ্রষ্টা ঋষি। তারা তাদের উপলব্ধিগুলো, হ্যাঁ, ছোট ছোট সূত্রের আকারে তারা শিষ্যদেরকে বলে যাচ্ছেন। পরবর্তীকালে এই শিষ্যরা যখন লিপি আবিষ্কার হচ্ছে, এই শিষ্যরা গুরুদের এই বক্তব্যগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করছেন। ঠিক আছে? অনেক ক্ষেত্রে কি হয়েছে, মিস ইন্টারপ্রিটেশন হয়েছে। মানে গুরুরা যেটা প্রকৃতপক্ষে বলে গেছেন, পরবর্তীকালে শিষ্যরা যে সঠিকভাবে সেটাকেই রিপ্রেজেন্ট করেছে, সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে কিন্তু গুরুর মতগুলোর বা গুরু যে বক্তব্যগুলো দিয়ে গেছেন তাদের একাধিক অর্থ হতে পারে। এক একজন ছাত্র বা এক একজন শিষ্য তার একাধিক অর্থ করেছে পরবর্তীকালে, এবং তা অধিকাংশ ক্ষেত্রেই একাধিক অর্থের দোটানা তার মধ্যে রয়েছে। কখনো কখনো তাদের প্রকৃত অর্থ বোঝাও কিন্তু অনেক ক্ষেত্রে কঠিন ছিল। মানে গুরু যেগুলো বলে গেছেন, ছাত্ররা বা শিষ্যরা যে তার প্রকৃতই অর্থ উপলব্ধি করতে পেরেছে, এই নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে। এবং অনেকে অনেক সময় একই সূত্র, সূত্র একই, তার আলাদা আলাদা শিষ্যরা কি করেছে, বিরোধী অর্থ করেছে। এর একটা অর্থ করেছে, ওর একটা অর্থ করেছে, অর্থ চেঞ্জ হয়ে গেছে। সেই সূত্র একটাই ছিল, গুরু যেটা বলেছেন সেটাই হচ্ছে সূত্র। কিন্তু এই সূত্রগুলো যে মিনিং তারা করেছে, তার শিষ্যরা এগুলোর যে মিনিং করেছে, এই মিনিং গুলো কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। এই মিনিং গুলোর মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং এই পরিবর্তনের হাত ধরেই শিষ্যদের দ্বারা যেটা নতুন করে তৈরি হয়েছে, সেটা হয়ে গেছে তার এই সূত্র গ্রন্থের ভাষ্য গ্রন্থ। সূত্র গ্রন্থ হচ্ছে গুরুর মন্ত্রদ্রষ্ট গুরুর, তা তিনি যে মুখে বলে গেছেন সেটা হচ্ছে সূত্র গ্রন্থ। কিন্তু যেগুলো ভাষ্য গ্রন্থ পরবর্তীকালে সূত্র গ্রন্থের উপরে ডিপেন্ড করে তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে শিষ্যদের ইন্টারপ্রিটেশন। গুরুর মন্ত্র, মন্ত্র এক একজন এক এক রকম ভাবে তার ব্যাখ্যা করছে, কারোর সাথে হয়তো কারোর ব্যাখ্যা মিলছে না, এবং তখনই শুরু শুরু হয়ে যাচ্ছে কিন্তু ভাষ্য গ্রন্থ। এবং এই কারণে আমরা এটা দেখতে পাই ভারতীয় দর্শনে, যে কোনো কোনো সূত্র গ্রন্থের একাধিক ভাষ্য গ্রন্থ আমরা কিন্তু দেখতে পাই। আর তুমি খেয়াল করো, প্রত্যেকটা আস্তিক দর্শনের যেমন সূত্র গ্রন্থ আছে, তেমনি প্রত্যেকটা আস্তিক দর্শনের ভাষ্য গ্রন্থ, একাধিক ভাষ্য গ্রন্থ রয়েছে। সূত্র গ্রন্থটা সমর্পিত হয়েছে সাপোজ ধরো মহর্ষি গৌতমকে, কিন্তু তার ভাষ্য গ্রন্থগুলো যতগুলো রচিত হচ্ছে, সেগুলো সব ওই সূত্র গ্রন্থকে কেন্দ্র করে, তার অর্থের অপব্যাখ্যা, তার অর্থের ডিফারেন্ট ব্যাখ্যা, তার ব্যাখ্যার উপরে ডিপেন্ড করে তার শিষ্যরা পরবর্তীকালে একাধিক ভাষ্য গ্রন্থ কিন্তু তারা রচনা করছে। যেমন আমরা এটা দেখতে পাই যে ঈশ্বর কৃষ্ণের যে সাংখ্য কারিকা, হ্যাঁ, তার ভাষ্য হলো কিন্তু বাচস্পতি মিশ্রের তত্ত্বকৌমুদী। যোগসূত্রের ভাষ্য রচনা করেন বেদব্যাস। বা ন্যায়সূত্রের প্রখ্যাত ভাষ্যকার হলেন ঋষি বাৎসায়ন। বৈশেষিক সূত্রের ভাষ্য গ্রন্থ হলো প্রশস্তবাদের পদার্থ ধর্ম সংগ্রহ। কেন? বৈশেষিক সূত্র তো রচনা করেছিলেন, ঠিক আছে, মহর্ষি কণাদ।
তার পরবর্তীকালে তার ওই সূত্রগুলোকে নিজের মতো করে পরবর্তীকালে যিনি ব্যাখ্যা করেন তার ভাষ্য গ্রন্থে, তিনি হলেন প্রশস্তবাদ। তিনি তার তার গ্রন্থ হচ্ছে, তার ভাষ্য গ্রন্থ হচ্ছে ধর্ম সংগ্রহ। সুতরাং পদার্থ ধর্ম সংগ্রহ কিন্তু সূত্র গ্রন্থ না। সূত্র গ্রন্থ হচ্ছে কিন্তু তোমার মহর্ষি কণাদের, তোমার হচ্ছে বৈশেষিক সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র গ্রন্থ। কিন্তু এর ভাষ্য গ্রন্থ কিন্তু পরবর্তীকালে প্রশস্তবাদের পদার্থ ধর্ম সংগ্রহ। মীমাংসা সূত্র পরবর্তীকালে তার ভাষ্যগ্রন্থ রচনা করেন সবর স্বামী, তোমরা তো নিশ্চয়ই জানো। ঠিক আছে। বাদরায়ণের ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্র হচ্ছে বেদান্ত দর্শনের সূত্র গ্রন্থ। কিন্তু এর উপর দিয়ে পরবর্তীকালে কারা ভাষ্যগ্রন্থ রচনা করেন? শঙ্করাচার্য, রামানুজাচার্য, নিম্বাকাচার্য, মধ্বাচার্য, বল্লভাচার্য। এরা যে গ্রন্থগুলো লিখেছেন এগুলো কোনোটাই সূত্র গ্রন্থ না। এগুলো সব হচ্ছে তোমার বাদরায়ণের ব্রহ্মসূত্রের, এগুলো হচ্ছে ভাষ্যগ্রন্থ। বাদরায়ণের ব্রহ্মসূত্র নিজে ইটসেলফ একটা ভাষ্যগ্রন্থ বলতে পারি আমি। কারণ বাদরায়ণের ব্রহ্মসূত্র তৈরি হয়েছে কিন্তু তোমার উপনিষদীয় সূত্রাবলীকে কেন্দ্র করে। বাদরায়ণ তার ব্রহ্মসূত্র লিখেছেন, পরবর্তীকালে এটাকে সূত্রগ্রন্থ হিসাবে ধরে নিয়ে পরবর্তীকালে আচার্য শঙ্কর, রামানুজ, মধ্ব, নিম্বার্ক এরা পরবর্তীকালে আরো ভাষ্যগ্রন্থ রচনা করেছে। তার মানে বুঝতে পারছো, সূত্রগ্রন্থ একটা, মানে যেখানে ছোট 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 ফর্মে ছোট ছোট অর্থপূর্ণ বাক্যের মাধ্যমে, হ্যাঁ, গুরু তার শিষ্যকে কিছু বলে গেছেন। শিষ্যরা পরবর্তীকালে গুরুর এই মানে বক্তব্যগুলোকে লিপিবদ্ধ করেছে। যেগুলোকে লিপিবদ্ধ একদম তার বক্তব্যকেই করেছে, সেটা হচ্ছে সূত্র গ্রন্থ। সেটা তাকে ডেডিকেট করা আছে, তার সূত্র গ্রন্থ। কিন্তু এই সূত্র গ্রন্থকে কেন্দ্র করে, তার অর্থকে কেন্দ্র করে পরবর্তীকালে তার শিষ্যদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়ে যায়, এবং এই কারণে তৈরি হয়ে যায় ভাষ্য গ্রন্থ। একা একটা দর্শনের একটা সূত্র গ্রন্থ, একাধিক ভাষ্য গ্রন্থ। খেয়াল করো, কেন একাধিক ভাষ্য গ্রন্থ? এক একজন এক একটা ভাষ্য গ্রন্থ লিখেছেন, সূত্রকে এক এক রকম ভাবে সেখানে ব্যাখ্যা করা আছে। সূত্র কিন্তু একই, সেটা হচ্ছে মহর্ষি গৌতমের ন্যায় সূত্র। কিন্তু এই সূত্র গ্রন্থের যে সূত্রগুলোর যে ব্যাখ্যা, তাকে কেন্দ্র করে কিন্তু এই ভাষ্য গ্রন্থগুলো তৈরি হয়েছে। এইবার এই সূত্র গ্রন্থের ভাষ্য রচনার ক্ষেত্রে পরবর্তী যুগের ভাষ্যকাররা নিজ নিজ অভিপ্রায় অনুযায়ী সূত্রগুলোকে তারা ব্যাখ্যা করেছে। ক্লিয়ার? কিন্তু এই যে ভাষ্য গ্রন্থকে কেন্দ্র করেও পরবর্তীকালে কিন্তু আরো নতুন নতুন ভিন্ন মত তৈরি হয়ে গেছে। বহু শাখা গোষ্ঠী সেখানে তৈরি হয়ে গেছে, বহু শাখা গোষ্ঠী। সেগুলো কাকে কেন্দ্র করে হয়েছে জানো? ওই ভাষ্য গ্রন্থগুলোকে কেন্দ্র করে হয়েছে। সাপোজ ধরো এই ভাষ্য গ্রন্থটা লিখেছে, এই শিষ্য এই ভাষ্য গ্রন্থটা লিখেছেন, ওই শিষ্য ওই ভাষ্য গ্রন্থটা লিখেছেন। এবার ওই শিষ্যের যারা শিষ্য পরবর্তীকালে, তারা একটা শাখায় বিভক্ত হয়ে গেছে। আর এই শিষ্যের যে এই ছাত্রগুলো যারা ছিল, তারা আর একটা শাখায় বিভক্ত হয়ে গেছে। এবং এই রকম শাখা তৈরি হতে হতে বহু শাখা গোষ্ঠীর কিন্তু উদ্ভব হয়ে গেছে পরবর্তীকালে। একই সূত্র কিন্তু মেন একই, খেয়াল করে দেখো, সূত্র মেন একই। ভাষ্য তার শিষ্যরা নিজের মতো করে অর্থপূর্ণ বাক্যগুলোকে নিজেদের মতো করে চেঞ্জ করে ভাষ্য গ্রন্থ লিখেছে। এবার এই ভাষ্যকে কেন্দ্র করে তার পরবর্তীকালে তার যে শিষ্যরা ছিল, তারা এক একটা শাখা গোষ্ঠী তৈরি করে ফেলেছে। এবং এই ভাষ্য গ্রন্থগুলোর পর এই জন্য এসেছে কিন্তু অজস্র অজস্র প্রকরণ এবং টিকা গ্রন্থ। এবং এইভাবেই কিন্তু ভারতীয় দর্শনের ক্রমবিশাল একটা সাহিত্য পরম্পরা এই রকম ভাবেই তৈরি হয়েছে। একটা জিনিস ভাবো, বৌদ্ধ দর্শনের কথাতে আমি আসি। বৌদ্ধ দর্শন মহর্ষি, সরি, গৌতম বুদ্ধ। হুম, তার পরবর্তীকালে তুমি ভাবো তো যে কত স্কুল তৈরি হয়েছে, সৌতান্ত্রিক, বৈভাষিক। হ্যাঁ, আবার এইদিকে একটা হচ্ছে হীনযান, একটা হচ্ছে মহাযান। সৌতান্ত্রিক, বৈভাষিক, ওইদিকে বিজ্ঞানবাদ। তারপর হচ্ছে ধরো এরা এত এত শ্রেণীবিভাগ কেন তৈরি হলো? বক্তব্যটা ছিল একটাই, গৌতম বুদ্ধের বক্তব্য। কিন্তু গৌতম বুদ্ধ তো নিজে কোনো গ্রন্থ লিখে দিয়ে যাননি। কিন্তু গৌতম বুদ্ধের মতকে সংকলিত করার পরবর্তীকালে যে গ্রন্থ আবিষ্কার করা হয়, সেটা অনেকটা পরিমাণে গৌতম বুদ্ধর মতকে বিকৃত করা হয়েছে। কারণ গৌতম বুদ্ধ যা বলে গেছেন, আর 100 বছর পরে তার শিষ্যরা ত্রিপিটকের মধ্যে যা কিছু তারা লিখছে, তার ভার্সন প্রচুর চেঞ্জ হয়ে গেছে। গৌতম বুদ্ধ আসলে হয়তো সেই কথাগুলো বলেই যাননি। গৌতম বুদ্ধের তো সবকিছুই মুখস্থ নিঃসৃত বাণী। গৌতম বুদ্ধের সবটাই মুখ নিঃসৃত বাণী। বা আদার্স যারা সত্যদ্রষ্টা ঋষিরা ছিলেন, সবকিছু তাদের মুখ নিঃসৃত বাণী, তাদের সত্য উপলব্ধি তারা মুখে মুখে প্রচার করেছেন তার ছাত্রদের মধ্যে, তার শিষ্যদের মধ্যে। তার শিষ্যরা পরবর্তীকালে সেগুলোকে লিপিবদ্ধ করেছে। লিপিবদ্ধ করতে গিয়ে গুরু যা বলে গেছেন আর ওখানে যা লেখা হয়েছে, এর মধ্যে একটুখানি চেঞ্জেস চলে এসছে। তার পরবর্তীকালে এগুলোকে কেন্দ্র করে ভাষ্য গ্রন্থে ডিভাইডেড হয়ে গেছে বিষয়গুলো।
তার অর্থকে কেন্দ্র করে। এবং এই ভাষ্যকে কেন্দ্র করে তার পরবর্তীকালে তার যারা শিষ্যরা ছিলেন তাদের মধ্যে ধরো বিভিন্ন শাখা গোষ্ঠী তৈরি হয়ে গেছে। এবার এই শাখা গোষ্ঠী তৈরি হতে গিয়েই পরবর্তীকালে এত এত, হ্যাঁ, যেমন ধরো পুরনো নব্য ন্যায়, হ্যাঁ, প্রাচীন ন্যায় নব্য ন্যায়ের ডিফারেন্সেস হয়ে গেল কেন? এই ভাষ্য গ্রন্থগুলো, সূত্র গ্রন্থের উপরে পরবর্তীকালে তার যারা মানে শিষ্যরা ছিলেন তারা ডিফারেন্ট ভাষ্য গ্রন্থ লিখছেন, তার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবেই বলতে পারো যে ভারতীয় দর্শনের ক্রমবিকাশের সাহিত্যের একটা পরম্পরা। প্রথম হচ্ছে সূত্র গ্রন্থ, তারপর হচ্ছে ভাষ্য গ্রন্থ, এবং তারপরে হচ্ছে তোমার টিকা গ্রন্থ। হ্যাঁ, এটাই হচ্ছে কিন্তু পরম্পরা, ভারতীয় দর্শনের পরম্পরা, আস্তিকদের পরম্পরা। আর নাস্তিক, ভারতীয় দর্শনে তো জৈন, বৌদ্ধ এবং চার্বাক, এই তিনটে দর্শনকেই কিন্তু নাস্তিক বলা হয়। কিন্তু তবুও তার মধ্যে একটা পার্থক্য তো এটা আছে যে চার্বাকরা কোনোভাবেই কিন্তু স্পিরিচুয়ালিস্টিক নয়, চার্বাকরা কিন্তু কোনোভাবেই ভাববাদী নয়, বা চার্বাকরা অধ্যাত্মবাদী নয়। চার্বাকদের বলা হয় মেটেরিয়ালিস্টিক, তাদেরকে বলা হয় জড়বাদী, তাদেরকে বলা হয় বস্তুবাদী। কিন্তু জৈন এবং বৌদ্ধ কি দোষ করলো? জৈন ও বৌদ্ধ কিন্তু স্পিরিচুয়ালিস্টিক, তারা অধ্যাত্মবাদী। দোষটা হয়ে গেল এটা যে কিছু কিছু জায়গায় তারা কিন্তু বেদের যে পরম্পরা, এই পরম্পরাটাকে তারা ক্ষেত্রে অস্বীকার করলো। অস্বীকার করলো বলে তোমরা দেখেছো তো এটা না, যে বৌদ্ধরা কিন্তু বেদের যে কাস্টিজম, কাস্ট কালচার, বৌদ্ধরা কিন্তু মানে না। ক্লিয়ার? এবং এই কারণে তাদেরকে ওরা ফেলে দিল। মানে এরা বেসিক্যালি যারা এই কাজটা করছে, তারা বেসিক্যালি আস্তিক যারা, তারা তো বইগুলো লিখছে, হ্যাঁ, তারা কিন্তু তারা কিন্তু জৈনকে এবং বৌদ্ধকে তারা কিন্তু নাস্তিকদের মধ্যে ফেলে দিল, এবং ফেলে দিয়ে শুধুমাত্র মানে চার্বাক দর্শনকে তারা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম জড়বাদী দর্শন হিসেবেও তারা কিন্তু আখ্যায়িত করে দিল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটা, দুঃখের ব্যাপার না কি ব্যাপার বলবো, কষ্টের ব্যাপার এটাই বলবো, যে দেখো প্রত্যেকটা আস্তিক দর্শনের তুমি কিন্তু মোটামুটি ভাবে সূত্র গ্রন্থগুলোকে আমরা পাই, যদিও সাংখ্য দর্শনের সূত্র গ্রন্থটাকে আমরা বর্তমানে পাওয়া যায় না, কিন্তু প্রত্যেকটা আস্তিক দর্শনের সূত্র গ্রন্থগুলোকে আমরা পাই। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা, আস্তিক দর্শনগুলোর মতো নাস্তিক দর্শনগুলোর যে সূত্র গ্রন্থ বা ভাষ্য গ্রন্থ, অদ্ভুত ব্যাপার কোনোটাই পাওয়া যায় না। যেটা দিয়ে আমি শুরু করেছিলাম আজকের ক্লাসটা, আস্তিক দর্শনের সূত্র গ্রন্থ পাওয়া যাচ্ছে, ভাষ্য গ্রন্থ পাওয়া যাচ্ছে, সবকিছু জানা যাচ্ছে। কিন্তু অদ্ভুত যে নাস্তিক দর্শনগুলোর না সূত্র গ্রন্থ, না ভাষ্য গ্রন্থ, কোনো গ্রন্থই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। যদিও পরবর্তীকালে আস্তিকদের গ্রন্থ, তাহলে আমরা নাস্তিকদের সম্পর্কে কিভাবে জানছি? প্রশ্নটা হচ্ছে এটা। তাহলে নাস্তিকদের যদি কোনো সূত্র গ্রন্থ, ভাষ্য গ্রন্থ, টিকা গ্রন্থ কোনোটাই যদি না পাওয়া যায়, তাহলে আমরা নাস্তিকদের গ্রন্থ জানছি কি করে? জায়গাটা হচ্ছে এটা, যে নাস্তিকদের বক্তব্যকে আমরা জানছি আস্তিকদের পরিভাষায়। মানে আস্তিকদের গ্রন্থের মধ্যে যেটুকু নাস্তিকদের সম্পর্কে লেখা ছিল, সেই নাস্তিকদের সম্পর্কে আমরা সেইটুকুই শুধুমাত্র জানতে পারছি। হ্যাঁ, মূলত, হ্যাঁ, মানে, এবং নাস্তিকদের গ্রন্থে যে নাস্তিকের যে যেটুকু প্রসঙ্গ লেখা ছিল, সেগুলো কিন্তু মূলত নাস্তিক মতকে খণ্ডনের জন্যই সেই উদ্ধৃতিগুলোকে ব্যবহার করা ছিল, এবং সেই উদ্ধৃতিগুলোকেই আমরা নাস্তিকের মত হিসাবে আমরা এখানে কিন্তু তুলে ধরছি। কিন্তু আমরা এটা জানি যে আস্তিকরা বেসিক্যালি না, যা তোমার অপোনেন্টকে তুমি তো সেই জায়গা কখনো দেবে না। তার মানে তুমি যখন অপোনেন্টের মত তুমি তখন তোমার গ্রন্থে লিখছো, তখন তো তুমি তোমার নিজস্ব পরিভাষা ব্যবহার করে, হ্যাঁ, আমরা কি করি, অপোনেন্টের বক্তব্যকে মোল্ড করে নিজের মতো করে যা খুশি আমরা অপোনেন্টের বক্তব্যকে সেখানে রাখি, বিরোধীদের বক্তব্যকে রাখি। এবং এই ক্ষেত্রেও তাই হয়েছে। নাস্তিকদের যেহেতু কোনো সূত্র গ্রন্থ, ভাষ্য গ্রন্থ এবং টিকা গ্রন্থ সেগুলো না থাকার দরুন, আমরা আস্তিকদের যে গ্রন্থে যে সূত্রগুলো লেখা ছিল নাস্তিকদের সম্পর্কে, ওগুলোকেই আমরা বেসিক্যালি নাস্তিকদের বক্তব্য বা চার্বাকদের বক্তব্য হিসাবে সেগুলোকেই আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, এই উদ্ধৃত সূত্রগুলি কখনো চার্বাক, কখনো লোকায়ত, আবার কখনো বৃহস্পত্য বিশেষণে কিন্তু বিশেষিত। তোমরা জানো এটাকে দেবগুরু বৃহস্পতি করেছেন, কখনো এটা চার্বাক, কখনো এটা লোকায়ত, অদ্ভুত ব্যাপার। কিন্তু আমরা কোনো পার্টিকুলারলি চার্বাকদের কোনো মত আমরা জানতে পারি না। তার কারণ চার্বাকদের কোনো গ্রন্থই কখনো পাওয়া যায়নি। আইদার সেটাকে বিলুপ্ত করে দিয়েছে, অর সেটাকে পুড়িয়ে দিয়েছে, কোনো না কোনো কিছু করেছে, এই জন্য চার্বাক দর্শনের কোনো গ্রন্থ সেখানে পাওয়া যায় না। ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত, এর সূত্র গ্রন্থগুলোতে এবং ভাষ্য গ্রন্থগুলোতে তাদের সম্পর্কে যেটুকু বলা আছে, সেইখান থেকে আমরা কি করি, চার্বাকদের মতটাকে আলাদা করে নিই। আলাদা করে নিয়ে আমরা ভাবি এটাই হচ্ছে বেসিক্যালি চার্বাক। কিন্তু চার্বাকরা বেসিক্যালি নিজেরা কি ছিলেন, এবং আস্তিক দর্শনে তাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এর মধ্যেও কিন্তু অনেক পার্থক্য ঘটে গেছে। যাই হোক, তোমরা
এটা বুঝতেই পারছো। তবে আস্তিক দর্শনের ক্রমবিকাশের মতোই নাস্তিক দর্শন সম্প্রদায়েরও এইরকম ভাবেই ক্রমবিকাশ হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু নাস্তিক বলে বেসিক্যালি প্রথমে হচ্ছে আস্তিক, প্রথমে হচ্ছে বেদ এবং উপনিষদ, যে বেদ এবং উপনিষদকে কেন্দ্র করে পরবর্তীকালে কিন্তু আস্তিক এবং নাস্তিকের এই শ্রেণীবিভাগ কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু প্রথমে হচ্ছে আস্তিক। তোমরা বুঝতেই পেরেছো, যারা বেদকে প্রামাণ্য হিসাবে মানছে, যারা বেদের যেগুলো কার্যকলাপ, যজ্ঞ ইত্যাদি, যেগুলো মানে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক অংশে যেগুলো আছে, সেগুলোকে যারা মেনে নিচ্ছে তারা হচ্ছে আস্তিক। এবং তথাকথিত সেই সময় যারা সেগুলোকে মানছে না, তারা হচ্ছে তথাকথিত নাস্তিক। নাস্তিকের গ্রন্থ সেভাবে কিছু পাওয়া যায় না। আদপেও চারবাক বলে কোনো সম্প্রদায় ছিল কি না সেটাও জানা যায় না। কিন্তু এটা অনেক সময় বলা হচ্ছে যে চারবাকদের মত সাধারণ মানুষদের কাছে অনেক সেই সময় লোকপ্রিয় হয়েছিল। হয়তো এটাও হতে পারে যে সেই সময় তথাকথিত ব্রাহ্মণদের অত্যাচারে সাধারণ মানুষ, মানে মানে সাধারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছিল ব্রাহ্মণদের অত্যাচারে। হ্যাঁ, এবং এই কারণে হয়তো চার্বাক মতকে লোকে খুব পছন্দ করতো। এবং এই কারণে হতে পারে যে চার্বাকরা লোকপ্রিয় মত বা লোকায়ত মত, এই জন্যই চার্বাকদের লোকায়ত দর্শন বলা হয় বা লোকপ্রিয় দর্শন বলা হয়। হ্যাঁ, কিন্তু দেখো, চার্বাক কাকে বলে, চার্বাকদের উৎপত্তি এই নিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। হ্যাঁ, কেউ বলে চারুবাক থেকে চারবাক এসছে, কেউ বলে চর্ব ধাতু থেকে এসছে, কেউ বলে দেবগুরু বৃহস্পতি, হ্যাঁ, অসুরদের বংশকে নির্বংশ করার জন্য চারবাক দর্শনের সূত্রপাত করেছেন। কারণ চারবাকদের বক্তব্য, ভাবো, এই কথাগুলো যা বলা হচ্ছে সব আস্তিকদের মুখ থেকে বলানো হচ্ছে, ধরো। কারণ চারবাকদের বক্তব্যকে যারা মেনে চলবে তারাই খারাপ দিকে চলে যাবে। হ্যাঁ, তাদের তাদের তারা হচ্ছে নরক লাভ করবে। ঠিক আছে, এই সমস্ত বক্তব্যগুলো কারা বলছে? এই সমস্ত বক্তব্যগুলো আস্তিকরা বলছে। আদপেও চার্বাকরা কি বলে গেছিলেন, কেন চার্বাকরা এত লোকায়ত বা লোকপ্রিয় দর্শন ছিলেন, আজও কিন্তু আমরা জানতে পারি না। কারণ চার্বাকদের সমস্ত গ্রন্থকে সেই সময় কিন্তু বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। কাদের দ্বারা? আস্তিকদের দ্বারা। কারণ আস্তিকরা তাদের প্রতিদ্বন্দ্বী ছিল, অপোনেন্ট ছিল। এবং এই কারণে বারবার করে আস্তিকরা কি করেছে, নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য প্রথমেই চার্বাকদের রেখে দিয়েছে। ঠিক আছে, চার্বাকদের রেখে দিয়েছে। চার্বাকদের বক্তব্য, ওখানে কোনো কিছু নেই, নিজেদের বক্তব্যই চার্বাকদের বক্তব্য। এবং চার্বাকদের বক্তব্যের মধ্যে কিছু কথা লিখেছে, সেখানে যুক্তির দ্বারা আবার সেগুলোকে খণ্ডনও করেছে। খণ্ডন করে তারপর আস্তিকরা নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করেছে। এইভাবেই কিন্তু ভারতীয় দর্শন পরম্পরা সূত্র, ভাষ্য এবং টিকার মাধ্যমে এগিয়ে চলেছে। হ্যাঁ, এবং এই এই বক্তব্যগুলোকেই আমরা কিন্তু আমাদের পরবর্তীকালীন যে ভারতীয় দর্শনের ক্লাস, সেগুলোতে আমরা পড়বো। নেট সেটের সিলেবাসে এবং এসএলএসটির সিলেবাসে প্রথমেই তোমরা দেখবে, এসএলএসটির সিলেবাসে নেই, নেট সেটের সিলেবাসে তোমরা দেখবে প্রথমে বেদ আর উপনিষদ আছে। ঠিক আছে, কারণ বেদ উপনিষদকে তোমাকে ভালো করে জানতে হবে, বেদিক কনসেপ্টকে তোমাকে ভালো করে জানতে হবে। তারপর আছে হচ্ছে চার্বাক, জৈন, বৌদ্ধ, তোমরা বুঝতেই পেরেছো তাদেরকে আলাদা করে দিল, ধরো। আলাদা করে দেওয়ার পর তারপর আসছে হচ্ছে ন্যায় বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত। বেদান্ত মানে হচ্ছে এগুলো সবই যে বেদান্ত দর্শনে তোমরা যে শঙ্করাচার্যের মত, রামানুজের মত, নিম্বার্ক, মধ্ববল্লভ, যাদের মত তোমরা পড়বে, এই মতগুলো সবটাই হচ্ছে তোমার উপনিষদের ভাষ্যগ্রন্থ, হচ্ছে তোমার বাদরায়ণের ব্রহ্মসূত্র। বাদরায়ণের ব্রহ্মসূত্র লেখাই হয়েছে উপনিষদকে কেন্দ্র করে। ক্লিয়ার, ক্লিয়ার। কিন্তু এই বাদরায়ণের ব্রহ্মসূত্রকে সূত্র গ্রন্থ হিসাবে ধরে নিয়ে পরবর্তীকালে শঙ্কর, রামানুজ, নিম্বার্ক, মধ্ববল্লভ, এরা যে গ্রন্থগুলো পরবর্তীকালে লিখেছেন, এগুলো সবই হচ্ছে বাদরায়ণের ব্রহ্মসূত্রকে সূত্র গ্রন্থ হিসাবে ধরে নিয়ে এরা সবগুলোকে ভাষ্য গ্রন্থ রচনা করেছেন। এই জন্য এদের গ্রন্থগুলো হচ্ছে সবই ভাষ্য গ্রন্থ, যেটা আমরা বেদান্ততে গিয়ে পড়বো। সুতরাং বেদান্ত যা, সেটা হচ্ছে উপনিষদেরই ফলস্বরূপ, হচ্ছে পরবর্তীকালে যে বেদান্ত দর্শনগুলো পরবর্তীকালে এসছে। উপনিষদকে বেদান্ত বলা হয়, কিন্তু উপনিষদের উপরে পরবর্তীকালে বাদরায়ণ তার ব্রহ্মসূত্র লিখছেন। আর বাদরায়ণের ব্রহ্মসূত্রকে সূত্র গ্রন্থ হিসেবে ধরে নিয়ে শঙ্কর, রামানুজ, নিম্বার্ক, মধ্ববল্লভ, তারা যে গ্রন্থগুলো লিখছেন, যেমন শারীরক ভাষ্য শঙ্করাচার্যের, রামানুজের শ্রী ভাষ্য, এগুলো যেগুলো এগুলো সব ভাষ্য গ্রন্থ। এগুলো কোনোটাই টিকা গ্রন্থ নয়, কিন্তু এগুলো কোনোটাই টিকা গ্রন্থ নয়, এগুলো হচ্ছে ভাষ্য গ্রন্থ। এইভাবে ভারতীয় দর্শন পরম্পরা সূত্র, ভাষ্য, টিকা গ্রন্থের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। এবং সবকিছুরই সূত্রপাত এই বেদিক কালচার, বেদিক সিভিলাইজেশন, সেইখান থেকেই কিন্তু সূত্রপাত। তারপর থেকে, তার আগে কিন্তু এরকম আস্তিক নাস্তিকের শ্রেণীবিভাগ ঈশ্বরকে কেন্দ্র করে কোথাতেও নেই। যে ঈশ্বর যারা মানে, আমরা যেটা প্রচলিতভাবে মনে করি, ঈশ্বর যারা মানে তারা আস্তিক, ঈশ্বর যারা মানে না তারা নাস্তিক, তুমি দেখছো ভারতীয় দর্শনে এই সংজ্ঞা কিন্তু কোথাও নেই। হ্যাঁ, কোনো কোনো জায়গায় আছে যে পরলোককে যারা মানে তারা আস্তিক, আর পরলোককে যারা মানে না তারা হচ্ছে নাস্তিক। এবং এটা কোথা থেকে এলো জানো? ওই বেদিক যাগযজ্ঞকে কেন্দ্র করে।
ঠিক আছে, বৈদিক যাগযজ্ঞকে মানছে না, পরলোক কিছু নেই, এসব বৈদিক যাগযজ্ঞের কোনো মানে নেই। ব্রাহ্মণরা যে নিজেদের পৌরোহিত্যকে প্রতিস্থাপন করছেন বা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করছেন, এর কোনো মানে নেই। এই তথাকথিত কালচারের বিরুদ্ধে আন্দোলন বলতে পারো এই আস্তিক এবং নাস্তিকের শ্রেণীবিভাগ করে দিয়েছে আমাদের এই ভারতীয় দর্শন। আর ভারতীয় দর্শনের সমস্ত ক্লাসে আমরা এই শ্রেণীবিভাগগুলোই আমরা কিন্তু পড়তে থাকবো। আজকের ক্লাসটা নেওয়ার, আমি জানি না আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, তোমরা সামগ্রিক একটা প্রতিচ্ছবি তোমরা বুঝতে পারলে কিনা ভারতীয় দর্শন সম্পর্কে তোমরা নিশ্চয়ই আমাকে লিখে জানাবে। কিন্তু আজকের এই ক্লাসটা থেকে আমি এটা তোমাদেরকে সামগ্রিক একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করলাম পুরো ভারতীয় দর্শন সম্প্রদায় কিভাবে কিভাবে এগিয়ে গেছে। আজকের ক্লাস থেকে কিন্তু আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বলো এবার যে আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারলে নাকি, একটা সামগ্রিক চিত্র তোমাদের সামনে প্রতিফলিত হলো নাকি, এবার তোমরা আমাকে বলো। বলো আজকের কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হলো নাকি, একটু বলো। বলো, নালে চ্যাট বক্সে কেউ লেখো, তাহলে আমি বুঝতে পারবো। এতক্ষণ ধরে তো আমিই বলে গেলাম, প্রায় 1.5 ঘন্টা ধরে। এবার বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি, বলো। সুইটি বলছে হ্যাঁ ম্যাম ক্লিয়ার হয়েছে। বাকিরা, বাকি আমি সবার কাছে জানতে চাই, নতুন স্টুডেন্টস যারা আছো তাদের কাছেও জানতে চাই যে তোমরা বুঝতে পেরেছো নাকি আজকের ক্লাসটা, যেটা আমি নিতে চেষ্টা করলাম আজকের ক্লাস। বলো। ম্যাম, মাধবাচার্য যার কথা বললেন সর্বদর্শন সংগ্রহ, উনি বেসিক্যালি মানে কোন স্কুলের মধ্যে পড়ছে? আস্তিক উনি, সব দর্শনকে একটা জায়গায় করার চেষ্টা করছেন মানে মাধবাচার্য, মানে সমস্ত উনি কে একটা গ্রন্থের মধ্যে আনার চেষ্টা করছেন, এবং এই জন্য তার গ্রন্থের নাম হচ্ছে সর্বদর্শন সংগ্রহ। তিনি আস্তিক ছিলেন, ঠিক আছে, তিনি আস্তিক ছিলেন। শুধু সবটাই নয়, না, মানে বেদান্ত বা না, না, এরকম কোন বেদান্তের মধ্বাচার্য আলাদা, মাধবাচার্য আলাদা। আলাদা আলাদা? মাধবাচার্য সায়ন মাধব, তার দুই ভাই সায়ন মাধব, সায়নাচার্য মাধবাচার্য। হ্যাঁ, তারা গ্রন্থ লিখছেন সর্বদর্শন সংগ্রহ। সব গ্রন্থকে তিনি সবগুলো দর্শনকে তারা একত্রিত করছেন। এইবার চার্বাকদের রিপ্রেজেন্টেশন হচ্ছে সেখানে। চার্বাকদের তো কোনো গ্রন্থ নেই, তখন তিনি কি করবেন, কিছু কিছু বক্তব্য, যেমন ওই যে ওটা আমি বললাম যে যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, চার্বাকরা বলেইনি কখনো। মাধবাচার্য কি করলেন, নাস্তিক, ওখানে ছিল এই শব্দটা মনে হয় এরকম ছিল, আহ যাবজ্জীবেত সুখং জীবেত, আহ পুরোটা মনে পড়ছে না। লাস্টে ছিল হচ্ছে এটা, যে নাস্তি মৃত্যুর অগোচর, মানে মৃত্যুর বাইরে কিছু নেই, মৃত্যুর পরে কিছু নেই, মানে হয়তো এটা রিপ্রেজেন্টেশন হচ্ছিল পরলোক বলে কিছু নেই। সেখানে হঠাৎ করে মাধবাচার্য ওই লাইনটাকে মানে কেটে দিলেন, নাস্তি মৃত্যুর অগোচর, এটা জানতে পারা যায়। মানে নাস্তি মৃত্যুর অগোচর ওটাকে কেটে দিয়ে ওখানে নিজের মতো করে একটা কথা বসিয়ে দিলেন, যে ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। চার্বাকরা বলেইনি কখন, ওখানে ছিল নাস্তি মৃত্যুর অগোচর। তার মানে মৃত্যুর অগোচর কিছু আমরা জানতে পারি না, মৃত্যুর পরে আমরা কোনো কিছু জানতে পারি না। ক্লিয়ার? তাহলে মৃত্যুর পরে কিছু জানতে পারি না মানে পরলোক নেই, পরলোক বলে কিছু নেই। মন বলছে ক্লাসটা ম্যাম খুব ভালো হয়েছে। বলছি, দাঁড়া তোমাদের সাথে কথা বলছি। নাস্তি মৃত্যু পরলোকের পরে কিছু নেই, এটা চার্বাকরা বলছিল। কিন্তু সেই জায়গাটায় এখানে মানে কেটে দিয়ে বলে দিল যে তোমার ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। অদ্ভুত ব্যাপার, কষ্টকর জায়গাটা এটাই যে প্রত্যেকটা ক্লাসে এটা বলি, যে চার্বাকরা বলেইনি, ওটাই সেটাই পড়ানো হচ্ছে ধরো বইয়ের পর বই ধরে, যেহেতু মাধবাচার্য তোমার সর্বদর্শন সংগ্রহে বলে গেছে, এবং এই কারণে ওটাই আমাদেরকে পড়তে হচ্ছে। আমি জানছি যে আমি ভুল পড়াচ্ছি, আমি জানছি কিন্তু আমি ভুল পড়াচ্ছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, বইগুলো চেঞ্জের কোনো ব্যাপার নেই, হ্যাঁ, কোনো ধরনের রিসার্চের কোনো ব্যাপার নেই, সেগুলোই চার্বাকদের মুখনিসৃত বাণী হিসেবে পড়ানো হচ্ছে। আদপেও চার্বাকরা সেটাই বলে যায়নি। চার্বাকরা যে সুখবাদী ছিল, কোথায় তার প্রমাণ পাওয়া গেছে যে চার্বাকরা এরকম কথা বলে গেছে? বলে যায়নি। ওটা মাধবাচার্য তখন কেটে দিয়েছিলেন সর্বদর্শন সংগ্রহে, আর সর্বদর্শন সংগ্রহ থেকে ওটা আমরা পড়ছি ধরো, যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, বলেইনি চার্বাকরা এই কথাটা। আমরা তো অনেকেই এটা ওয়াকিবহাল, আমরা জানি, আমি বলেওছি, আগের অনেক ক্লাসে আমি বলেছি। আমি একটু তোমাদেরকে অন্যরকম ভাবে ভারতীয় দর্শনের একটা প্রতিচ্ছবি আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করলাম, যাতে পরবর্তীকালে ভারতীয় দর্শনের ক্লাসগুলো করতে তোমাদের সুবিধা হয় বা তোমাদের বুঝতে সুবিধা হয় খানিকটা পরিমাণ। বলো আর কার কি বলার আছে বলো। মন বলছে ক্লাসটা ভালো লেগেছে, নতুন স্টুডেন্টসরা অনেকে রয়েছে, তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটা বলো। এরপরে ভারতীয় দর্শনের ক্লাসগুলো করতে তোমাদের সুবিধা হবে তো আজকের ক্লাসটার পরে? আর কারোর যদি কোনো কিছু প্রশ্নও থাকে সেটা আমাকে বলো।
যাক, আহ তোমাদের আজকে কারোর কোনো প্রশ্ন নেই, এই ক্লাসটা আজকে হলো। হুম। আমি তাহলে আজকে ক্লাসটা এখানে স্টপ করবো।